হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা নতুন একটা বেল সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি। আর এই সিরিজটার নাম হলো মাই সিক্রেট ভ্যাম্পায়ার। আর এই সিরিজটা শুরু করার আগে তোমাদের এর সম্পর্কে কিছু কথা বলে রাখি। এই সিরিজটা মূলত একজন মানুষের সাথে একজন ভ্যাম্পায়ারের রিলেশন সম্পর্কে। এবং দেখা যায় একটা সাধারণ ছেলে থাকে, সে শহরে যায় এবং শহরে গিয়ে সে 4টা ভ্যাম্পায়ারের সাথে বসবাস শুরু করে এবং সেখান থেকে একজনের সাথে তার রিলেশন হয়ে যায়। মানে ভালো লাগে এবং এভাবেই স্টোরি এগিয়ে যায়। যাই হোক, অনেক কথা বলা হলো, চলো এবার আমরা স্টোরিতে ফেরত যাই। এই স্টোরির শুরুতেই আমরা আমাদের মেইন লিড যে লি জিউন, ওর কথা শুনতে পাই। সে বলে যে আচ্ছা, এই পৃথিবীতে কি এমন কোনো দিন আছে যেখানে আমি ফিট হতে পারবো? এবং সে আরও বলে যে যেটা অন্য সকলের কাছে একটা নর্মাল লাইফ, সেটা আমার কাছে একদমই অ্যাবনর্মাল। এবং সে আরও বলে যে এই অর্থটা আমার কাছে পুরোটাই আননোন। এবং দেখা যায় সে আরও বলে যে সব কিছুরই ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে এবং সব কিছুই প্রথম প্রথম আনফ্যামিলিয়ার মনে হয়। এরপর আমরা দেখতে পাই আমাদের মেনলি লিজুন ও রোদের ভেতর হাঁটছিল এবং ওর খুবই কষ্ট হচ্ছিল, কারণ ও একজন ভ্যাম্পায়ার এবং ভ্যাম্পায়াররা সাধারণত রোদ সহ্য করতে পারে না। এরপরে দেখা যায় যে আমাদের সেকেন্ড মেইন লিড, যার নাম কিনা হানদংহা, ও গ্রাম থেকে আসে পড়ালেখার উদ্দেশ্যে এবং চাকরিও করবে এরকম একটা। এবং দেখা যায় যে ও হাতে একটা ম্যাপ নিয়ে সে তার ঠিকানাটা খুঁজতে থাকে এবং আশেপাশে তাকে কাউকেই খুঁজে পায় না। তখন সে বলে আচ্ছা, আশেপাশে কি কেউ থাকে না? তখনই দেখা যায় যে আমাদের যে মেইন লিড লিজুন ও ওর পকেট থেকে কিছু মেডিসিন বের করে এবং ওর হাতের ওপর ঢেলে রাখে। কিন্তু দেখা যায় হাত থেকে ছিটকে একটা ঔষধ পড়ে যায় এবং সেটা হানদংহার পায়ের নিচে চলে যায়। তখনই দেখা যায় ওদের দুজনের চোখাচোখি হয়। লিজুন একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর তখনই দেখা যায় হানদংহা সে ওকে জিজ্ঞাসা করে ওই কাগজটা দেখিয়ে যে আচ্ছা, আপনি কি এখানে বসবাস করেন? আমি এর আগে কখনো এখানে আসিনি, আপনি কি এই বড় চার্চটা কোথায় বলতে পারেন? এবং তখন দেখা যায় যে লিজুন বলে যে এর থেকে একটু সামনে গেলেই আপনি একটা খুঁজে পাবেন। তখন দেখা যায় যে হানদংহা ওর চোখের দিকে তাকায় এবং বলে যে আপনার চোখ একটু বেশি স্পেশাল। এবং সে আরও বলে যে আচ্ছা, আপনি কি ঠিক আছেন? লিজুন তখন বলে যে আমি ইন্টারেস্টেড না। কিন্তু দেখা যায় দংহা অবাক হয় এবং বলে যে লোকটা কি বলছে। সে বলে যে আপনি কি বললেন? তখন দেখা যায় লিজুন বলে যে আমি তোমার এই রিলিজিয়নে একদমই ইন্টারেস্টেড না। আর সে আর বলে যে তোমার এই মিশনারির কাজ তুমি অন্য কোথাও গিয়ে করো, আর তোমার শরীর ভালো নেই। এবং তার চোখে পড়ে দংহার পিঠে যে ছাতাটা তার উপরে। সে তখন বলে যে এটা একটা আমাকে সেভিংয়ের হিসাবে তুমি ধরে নিতে পারো যে তুমি আমাকে সেভ করেছো। এই কথা বলে দেখা যায় সে ছাতাটা টান দিয়ে নিয়ে নেয় এবং ওটা ফুটিয়ে মাথার উপরে দেয়। এবং দেখা যায় যে দংহা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওখানে ইনহো এবং জায়মিন দুজনেই বাসার ভেতরে আছে। দেখা যায় যে জায়মিন জানালার কাছে যায় এবং জানালার পর্দাটা একটু সরায় এবং বলে যে আজকের আবহাওয়া একদমই খারাপ। তখন দেখা যায় যে ইউনহো সে ওয়ার্কআউট করছে এবং এদের দুজনে ওয়ার্কআউট করা শেষ হলে দেখা যায় যে জায়মিন একটা অনলাইন যে প্যাকিং সেটা ওপেন করতে থাকে। আর তখন ইউনহো ফ্রিজ থেকে গিয়ে কিছু সাপ্লিমেন্ট বের করে এবং বলে যে এই ব্ল্যাক প্যাকটার সমস্যা কি? এটা কি এক্সপায়ার হতে যাচ্ছে? তখন দেখা যায় জায়মিন বলে যে যদিও সেটা হয়ে থাকে, তারপর এটা তোমার খুব সাবধানে ব্যবহার করা উচিত। এবং সে আর বলে যে এরকম গুড স্টাফ এখন তেমন তো পাওয়াই যায় না। ইউনো তখন জাইমিনের পাশে বসতে বসতে বলে যে খুব শীঘ্রই আমাদের সাপ্লিমেন্টস যে খাবার সেটা বের হতে যাচ্ছে, অতএব কোনো সমস্যা নেই। কথা বলার পর দেখা যায় যে জাইমিন ওর হাতে অন্য একটা সাপ্লিমেন্ট দেয় এবং বলে যে তার পরিবর্তে কি তুমি এটা চাও? তখন দেখা যায় যে ইউনো বলে আচ্ছা, এই সাবস্টিটিউট যে খাবার আছে সেটা কি ব্লাডের মতোই টেস্ট দেবে? তখন দেখা যায় জাইমিন বলে যে অনেকটা হিউম্যান যে ব্লাড আছে তার মতোই। তখন দেখা যায় ওই খাবারটা রেখে দেয় ইয়েনো, বলে যেটা আমি পরে খাবো। এবং সে আরও বলে যে আজকে আমি ওয়ার্কআউট করেছি। তখন জাইমিনের হাতটা নিয়ে সে তার চেস্টে রাখে এবং বলে তুমি এটা ফেল করে দেখতে পারো। কিন্তু দেখা যায় জাইমিন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ইয়েনো বলে তুমি এরকম করছো কেন? ফ্রেন্ড তো এরকম করতেই পারে, তাই না? তখন দেখা যায় জাইমিন বলে যে তুমি একদম এরকম কথাবার্তা বলবে না আমার সাথে। তখন দেখা যায় ইয়েনো বলে আচ্ছা, তুমি কি শুধু অনলাইন শপিং করা নিয়েই ব্যস্ত থাকো সারাদিন? দেখি তুমি কি কিনেছো। তখনই দেখা যায় ওর হাত থেকে ওই কৌটোগুলো নিয়ে যায় জাইমিন এবং বলে যে তুমি আমার জিনিসপত্রে একদম হাত দেবে না। তখনই দেখা যায় জুন বাসায় ফেরে এবং ওকে অনেক অসুস্থ লাগে। তখন দেখা যায় যে ওখানে জাইমিন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু দেখা যায় জুন কোনো উত্তর দেয় না, সেও তার রুমে চলে যায়। তখন দেখা যায় জুন ইউনোকে জিজ্ঞাসা করে আচ্ছা, তার কি হয়েছে? তখন দেখা যায় ইউনো বলে যে আমি জানি না,
চলো আমরা তার থেকে বরং উপরে চলে যাই। এই কথা শোনার পর দেখা যায় ওকে ঠেলে নিয়ে উপরে চলে যেতে যায় এবং তখন জাইমিন বলে যে আমি তার জন্য চিন্তিত। তখন দেখা যায় ইউন বলে যে চিন্তা করার দরকার নেই, আগে আমরা উপরে চলো। এরপর দেখা যায় ওরা দুজনে উপরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে দংহা সে ঠিকানা খুঁজতে খুঁজতে তাদের বাসার সামনে চলে আসে এবং তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে ওয়েলকাম মিস্টার দংহা, এবং ওখানে পাসওয়ার্ড লেখা থাকে। সেখানে আরও লেখা থাকে যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যে হাউসকিপার আছে জুন, ওর সাথে আলোচনা করতে পারো। এবং তখন দেখা যায় সেখানে আরও লেখা যে আমার ভাইরা সেরা সোশ্যাল দিক থেকে একটু অ্যাকওয়ার্ড, তুমি কিছু মনে করো না, একটা মাস তুমি মানিয়ে নাও। এবং সে আরও বলেছে কিন্তু তারা মনের দিক থেকে অনেক ভালো মানুষ। তখনই দেখা যায় দংহা ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু দেখে দরজা জানলা সব আটকানো এবং সেখানে অন্ধকার। তখন দেখা যায় যে দংহা ডাকাডাকি করে যে ভেতরে কি কেউ আসেন। দেখা যায় কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, এই জন্য সে ওখানে ল্যান্ডলেডি যে অখি ওকে কল করে। এরপর দেখা যায় অখি জুনকে কল করে। জুন তখন মাত্রই শাওয়ার নিয়ে বের হয়। তখন সে বলে কি ব্যাপার অখি, তুমি কল করেছো? তখনই অখি বলে যে দংহার কথা যে একজন ভাড়াটিয়া আসবে। তখন দেখা যায় যে জুন একদম অবাক হয়ে যায় যে ভাড়াটিয়া। তখনই দেখা যায় যে কাউকে খুঁজে না পেয়ে দংহা ওই ওয়াশরুমের ওখানেই দরজাটা খুলে ফেলে এবং জুনকে দেখে সে তো একদম সারপ্রাইজড হয়ে যায়। জুন তখন পেছনে ফিরে আর জিজ্ঞাসা করে কে তুমি? তখনই দেখা যায় সরি বলে দংহা দরজাটা আটকে দেয় এবং দরজার সাথে হেলান দিয়ে সে চিন্তা করে যে একটু আগে তার সাথে দেখা হয়েছিল এই লোকটার, এবং এবং তার ছাতা নিয়ে গিয়েছিল। তখনই সে দেখা যায় দরজাটা আবার খোলে এবং বলে যে আচ্ছা তুমি সেই লোকটা না যে আমার ছাতা চুরি করেছিলে? তখন দেখা যায় জুন বলে তুমি একজন কার্টলিস্টই না? এবং এরপরে দেখা যায় যে পেছন থেকে ওরা ইনহো এবং গাইমিন ওরা দুইজনেই চলে আসে এবং ওদের মাস্ক পরা থাকে, যার জন্য দেখা যায় যে দংহা একটু ভয় পেয়ে যায় এবং ওরা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন দেখা যায় যে ওরা দুইজন দুপাশে বসে আছে এবং দংহা ওদের মাঝখানে বসে আসে আর তার সামনে বসে আছে জুন। এবং দেখা যায় যে ইউনহো এবং জাইমিন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। তখন দংহা বলে যে আমার নাম হান দংহা, আমার একটি জবের ইন্টারভিউ আছে, এর জন্য আমি এখানে এসেছি এবং আমাকে সেখানে যেতে হবে। তখন দেখা যায় সে আরো বলে যে আমি ল্যান্ডলর্ডকে বলেছিলাম, সে মনে হয় আপনাদেরকে ইনফর্ম করতে ভুলে গেছে। তখন দেখা যায় জুন বলছে কিসের ল্যান্ডলর্ড এবং কিসের টেন্যান্ট, তুমি কি ভেবেছো আমি তোমার কথার ফাঁদে পড়বো? দংহা বলে তুমি আগে আমার জিনিস চুরি করেছো। তখন জুন বলে যে আচ্ছা এসবের তো কোনো শেষ নেই তাই না? এবং সারবা তুমি কি তোমার সাথে ক্রস নিয়ে হাঁটো? যদি সেটা করো তাহলে সে এ বাসায় সেটা নিষিদ্ধ, তুমি ওটা নিয়ে এখনই বেরিয়ে যাও। এই কথা শুনে দেখা যায় দংহা ভাই ও তুমি এখন আমাকে দোষারোপ করছো? আমি কোনো কাটলিস্ট না এবং আমি একজন টেনান্ট, আমি এখানে ভাড়া থাকতে এসেছি। তখন দেখা যায় জুন বলে যে আমরা নতুন কোনো ভাড়াটিয়া নিচ্ছি না এবং আমি যত সময় তোমার প্রতি ভালো ব্যবহার করছি তুমি বেরিয়ে যাও এখান থেকে। তখন দেখা যায় যে ওই অখি আসে যেখানে ল্যান্ডলেডি এবং তাকে দেখে বলে জুন যে তুমি এখানে কি করছো অখি? তখন ল্যান্ডলেডি বলে যে হানদংহা। তখনই দেখা যায় হানদংহা হাত বাড়ায় এবং ওরা দুজনে হ্যান্ডশেক করে। এরপরে দেখা যায় যে ওখানে সেই ল্যান্ড যে রিকোয়ারমেন্ট তাতে তারা সাইন করে এবং তখন দেখা যায় যে অকি বলে যে ফলোইং যে মাস আছে সেটাই তুমি সবার সাথে মিলেমিশে থেকো ওকে। তখন দেখা যায় হানদংহা বলে আচ্ছা ঠিক আছে। অকি এবার ইউনহো আর জাইমিনের দিকে তাকায় এবং তারাও বলে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব ওর সাথে মিলেমিশে থাকার। তখন দেখা যায় জুন বলে যে তুমি আমাদের সাথে এটা আগে আলোচনা করনি। তখন অকি বলে আচ্ছা চলো এখন তোমার সাথে কথা বলা যাক। এরপর দেখা যায় ওর রুমে যায় এবং জুন ওর মেডিসিন নেয়। তখন অকি বলে যে তুমি যদি রক্ত পছন্দ না করো তুমি জাস্ট তোমার মেডিসিনগুলো খাও, তুমি কেন কথা শুনছো না? এবং সারা বলে তুমি অলমোস্ট ফেইন্ট হতে চলেছো, তুমি কি রেভলিউশন করতে চাইছো? তখন জুন বলে যে আমি ফেইন্ট হতে নিয়েছিলাম কিন্তু হইনি। ঠিক আছে অকি তখন বলে যে নেভার মাইন্ড এবং সারা বলে এখন থেকে জানালার পর্দা সরানো যাবে না এবং তুমি বাইরে যাওয়ার আগে অবশ্যই তোমার মেডিকেশন নিয়ে যাবে। তুমি যদি না শোনো তাহলে তোমাদের সবাইকে আমি এখান থেকে বের করে দেবো। জুন বলে কেন? তখন দেখা যায় যে অকি বলে তুমি বলেছিলে যে সাবস্টিটিউট না আসার আগ পর্যন্ত তুমি ইউনিভার্সিটিতে যাবে না, তাহলে এখন কেন এরকম করছো? তখন দেখা যায় জুন বলে যে আচ্ছা আমি কি সত্যি ওই সাবস্টিটিউটটা খেতে পারবো? তখন ওকে বলে তুমি আমার রিসার্চ সম্পর্কে কি সন্দেহ করছো? তখন দেখা যায় জুন বলে যে আমি অন্য সবার মতো তো পিওর ব্লাডেড না। তখন দেখা যায় ওকে বলে যে তোমার মতো হাফ ব্লাডেড যারা তারাও আমার সাবস্টিটিউট খেতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে তখন বলে যে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার শুধু কাজ করো। তখন দেখা যায় জুন বলে আচ্ছা ঠিক আছে। তখন দেখা যায় যে সে আরো বলে আচ্ছা তাকে কেন আনা হয়েছে? তখন সে আরো বলে যে আমরা তো ভালোই ছিলাম, তাহলে তাকে কেন আনা হলো? তখন দেখা যায় ওকে বলে যে আমরা আগে জেনসনে ভালোই ছিলাম, একটা বিল্ডিং এ বসবাস করতাম, কিন্তু এখন এখন সব জায়গায় দেখা যায় সার্ভেলেন্স ক্যামেরা
গ্রামের আছে এবং যে গ্রাম সাইডের ওল্ড লেডি সেও স্ট্রিমিং করে এবং সোশ্যাল মিডিয়ায় আছে। ওকে তখন আরো বলে যে এটা কোনো সেন্সের কথাই না যে তুমি কোনো মানুষের সাথে একদমই যোগাযোগ করবে না। এবং দেখা যায় সে আরো বলে তারা মাত্র মানুষ আর তো কিছু না, তাই না? এবং সে আরো বলে যে তুমি তোমার ভেতর থেকে এই যে ওয়ালটা তৈরি করা এটা বন্ধ করো, এবং তারা তো মানুষ, তারা তো অন্য কিছু না। তখন দেখা যায় সে আর বলে যে তুমি আসলে ট্রাভেলসাম। তখন দেখা যায় যে জীবন একটু বিরক্তি প্রকাশ করে এবং ওকে নাম ধরে ডাকে। তখন দেখা যায় ওকে বলে যে সিহি। আমি কতবার বলবো যে আমি আমার নাম চেঞ্জ করেছি। তখন জুন বলে যাই হোক, তো আমাকে দোষ দিও না যদি আমি তার রক্ত পান করি। তখন দেখা যায় ওকে বলে যে যে রক্ত পানই করতে চায় না সে নাকি এবার রক্ত পান করবে। এবং তখন দেখা যায় ওকে আরো বলে যে ওসব চিন্তা বাদ দিয়ে তার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করো এবং তুমি তাকে অবশ্যই খেতে পারবে না। এই কথা শোনার পর দেখা যায় যে জুন একটু দমে যায়। ও কি তখন বলে বাট তাকে খুব বেশি পছন্দ করে ফেলো না। এই কথা শুনে জুন কিছু বলে না এবং তখন দেখা যায় বাইরে ওরা কথা বলছিল তিনজন এবং তখনই তাকে ইউনো বলে তুমি সত্যি একজন কাটলিস্ট না? জাইমিন তখন বলে তুমি কি অন্য ধর্মে বিশ্বাস করো? এবং সারা বলে যে তোমার কি প্যাস্টর হওয়ার কোনো ইচ্ছা আছে? এবং তখন ইউনো আবার জিজ্ঞেস করে যে তুমি গার্লিক পছন্দ করো? জাইমিন বলে যে তোমার আইসিড কি ভালো? এত প্রশ্ন শুনে দেখা যায় যে তখন একটু অবাক হয়ে যায় এবং সে বলে যে আমি অন্য ধর্মে বিশ্বাস করি না এবং গার্লিকের ব্যাপারে কেন সেটা জানতে চাইছো। তখনই দেখা যায় যে ওরা দুজন বলে এমনিতেই। এরপর ও হ্যান্ডশেক করতে নেয়, ইউনো হ্যান্ডশেক করতে নিলেই জাইমিন হাতটা নিয়ে নেয় তখন এবং নিজে হ্যান্ডশেক করে এবং বলে যে চল আমরা একসাথে ভালোভাবে থাকার চেষ্টা করি। তখনই দেখা যায় সেখানে জুন আসে এবং সে এসে চেয়ারে বসে। দংহার দিকে তাকিয়ে বলে ঠিক 1 মাস, তাই না? তখন দংহা বলে যে হ্যাঁ। তখন দেখা যায় যে জুন বলে যে এখানে থাকতে হলে অবশ্যই তোমাকে একটা রুলস মেনে চলতে হবে এবং সেটা হলো যে কারো পার্সোনাল বা প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করা যাবে না এবং তুমি যদি সেটা ভঙ্গ করো তাহলে তোমাকে বের করে দেওয়া হবে। দংহা তখন বলে যে তোমার প্রাইভেট লাইফের স্কোপ কতটুকু? তখন লিজুন বলে যে যদি পসিবল হয় তাহলে এখানে অন্য কারোর সাথেই তুমি কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। এবং সে আরো বলে যে এবং ফ্রেন্ডলি হওয়া তো দূরে থাক। তখন দেখা যায় যে জাইমিন বলে যে আমাদের এরকম কোনো রুলস ছিল? তখন জুন বলে যে এটা আমি এখনই বানিয়েছি। এবং সে আরো বলে যে এখানে আরো একজন টেনান্ট আছে, তার দিকে ভুলেও তাকানোর চেষ্টা করবে না। তখনই দেখা যায় যে সে ইউনো আর জামিনকে বলে তোমরা আমার সাথে আসো। তখন ওরা দুজন বলে যে আজকে তার কি হয়েছে? তখন দেখা যায় অন্যজন বলে যে তার মনে হয় হিমোগ্লোবিনের অভাব পড়েছে, এই জন্য সেরকম করছে। আর এদিকে দেখা যায় যে দংহা একা একা বসে বলে যে আচ্ছা তার সমস্যাটা কি? এর পরের দিকে আমরা দেখতে পাই যে ওই আরেক টেনান্ট যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং তখনই সেখানে একটা ছেলে আসে আর দেখা যায় সে চোখ দিয়ে ওকে হিপনোটাইজ করে ফেলে এবং ওর রক্ত পান করে। এর পরের দিকে আমরা দেখতে পাই যে লিজুন ছাদে বসে বই পড়ছিল এবং সেটা অনেক রাতে। এবং তখন সেখানে দেখা যায় যে হানদংহা যায় এবং ওকে দেখে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি এখানে কি করছো? এবং সে আরো বলে যে আসলে আমার এই অপরিচিত জায়গায় ঘুম আসে না, এই জন্য আমি এখানে চলে এসেছি। সে আরো বলে যে গ্রামের বাতাস থেকে সেউলির বাতাসও অন্যরকম। কিন্তু সে আরো বলে যে এখানের তারাগুলো বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং তখন সে বলে আচ্ছা তুমি হাঙ্গুক ইউনিভার্সিটিতে পড়ো? ল্যান্ডলরি আমাকে বলেছে। একথা বলার পর দেখা যায় যে জুন কিছুই বলে না। এরপর দেখা যায় সে আরো জিজ্ঞাসা করে আচ্ছা আমার আমব্রেলা? একথা বলার সাথে সাথে দেখা যায় যে জুন বইটা রাখে টেবিলের উপর এবং ওর পকেট থেকে মানি ব্যাগটা বের করে কিছু টাকা বের করে ওটা হানদংহার হাতে দিতে দেয়। কিন্তু হানদংহা বলে যে না আমি এটা মিন করিনি। কিন্তু তারপরে দেখা যায় যে জুন জোর করে ওর হাতে ওই টাকাটা গুঁজে দিয়ে ওখান থেকে চলে যায়। এবং তখন দেখা যায় যে দংহা বলে আমি তো টাকার কথা বলিনি, আমি শুধু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে এখন ঠিক আছে কিনা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা তার রুমে ঘুমাচ্ছিল। তখনই কেউ একজন তার রুমে প্রবেশ করে এবং ধীরে ধীরে তার গায়ের উপর থেকে তার গলার কাছে আসে এবং তখনই দেখা যায় যে একটা কামড় বসাতে যাবে। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, শুরু করছি কেবিএল সিরিজ মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 2। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে হানদংহা হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে এবং ওর গলায় হাত বোলাতে থাকে আর বলে যে আচ্ছা কি হচ্ছিল? এবং সারা বলে এটা কি একটা স্বপ্ন ছিল? কিন্তু দেখা যাক কিছুই ভেবে পায় না। এরপর আমরা দেখতে পাই জুনসোর হাত ধরে টেনে নিয়ে আসে সিঁড়ি দিয়ে। তখন দেখা যায় যে জুনসো বলে যে তুমি আমাকে ছেড়ে দাও। তখনই দেখা যায় যে জুন বলে যে তুমি এইমাত্র ওটি কি করতে যাচ্ছিলে? তখন দেখা যায় যে জুনসো বলে যে আমি শুধু নতুন যে টেনান্ট এসেছে তাকে হাই বলতে গিয়েছিলাম। তখন দেখা যায় যে জুন বলে তুমি ঘুমন্ত একটা মানুষকে হাই বলতে গিয়েছিলে? তখন জুনসেও বলে হ্যাঁ মাঝে মাঝে বলি তো এরকমটা। জুন তখন বলে কি হচ্ছে এসব? তখন দেখা যায় যে সেহনজাই বলে তুমি এখনো সজাগ, তার মানে কি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? তখন দেখা যায় যে জুন বলে একদমই না। তখন দেখা যায় সেহনজাই বলে ও
খুবই দুঃখের কথা। এবং এরপর আমরা দেখতে পাই যে সেওনজাই একটা টনিক রান্না করে জুনের জন্য এবং তখন দেখা যায় সে জিজ্ঞাসা করে জুনকে যে সে কে? সে তো অনেক বেশি কিউট। তখন দেখা যায় যে জুন বলে, "কিউট মাই ফুড।" আচ্ছা, ইউনিভার্সিটিতে যাওয়ার সাথে কারো সাথে বসবাস করার সম্পর্ক কি? তখন দেখা যায় সেওনজেও বলে যে, "আমার মনে হয় এটা প্র্যাকটিসের জন্য।" এবং তখন দেখা যায় জুন বলে যে, "আসলে আমি বুঝতে পারছি না যে অকি ঠিক কি ভাবছে।" তখন দেখা যায় যে সেওনজাই বলে, "কিন্তু সে তোমার ব্যাপারেই সবথেকে বেশি চিন্তা করে।" জুন বলে, "কোনো সমস্যা নেই। মাত্র ১ মাস তাকে সহ্য করতে হবে।" এবং সে আরো বলে যে, "সো কোনো unnecessary ট্রাবল তৈরি করো না।" তখন দেখা যায় সেনজেও ওই টনিকটা নিয়ে আসে এবং সে বলে যে, "সেটা ডিপেন্ড করে তুমি কিভাবে সবাইকে ট্রিট করছো।" এর কথা বলার পর দেখা যায় সে ওই মগটা টেবিলের উপর রাখে এবং বলে যে, "তুমি এটা পান করো। তুমি যখনই অসুস্থ থাকো তখনই তুমি এটা পান করো।" এই কথা শুনে দেখা যায় জুন একটু অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে যে, "তুমি কিভাবে জানলে যে আমি অসুস্থ?" তখন দেখা যায় যে সেনজাই বলে যে, "অকি আমাকে বলেছে।" তখন জুন বলে যে, "কেন সে তোমাকে এখনো কন্ট্রাক্ট করছে?" জুন তখন বলে, "সরি সমস্যা তৈরি করার জন্য।" তখন দেখা যায় সেনজাই বলে, "আমার কিন্তু এটা করতে ভালোই লাগে।" তখন দেখা যায় যে জুন আরো বলে যে, "আমি আজকে ক্লাউডি দেখে বাইরে গিয়েছিলাম এবং আমি আমার বইটাও কিনতে পারিনি।" তখনই দেখা যায় সেনজাই নিজ থেকে একটা বই বের করে টেবিলের উপর রাখে এবং বলে, "এটা?" তখনই দেখা যায় জুন একদম অবাক হয়ে যায় এবং বলে, "আরে এটা তো ফার্স্ট প্রিন্ট ভার্সন। কোথা থেকে পেলে তুমি এটা?" তখনই দেখা যায় সেওনজাই তার গাল পেতে দেয় এবং বলে যে, "আমাকে একটা কিস করো।" তখন দেখা যায় যে জুন বলে, "তুমি কি কখনো বইয়ের বাড়ি খেয়েছো?" একথা শুনে সেওনজাই হেসে ফেলে এবং তারা দুজনেই হাসতে থাকে। তখনই দেখা যায় হান দং-হা সিঁড়ি বেয়ে নিচে নামে এবং ওদের দিকে তাকিয়ে বলে, "ও তার মানে সে হাসতেও জানে?" এই কথা বলার পর দেখা যায় যে সে টেবিলের কাছে এসে দাঁড়ায় এবং ওরা দুজনেই ওর দিকে তাকায়। তখন হান দং-হা বলে যে, "হ্যালো, আমি হান দং-হা। আমি আজকেই এখানে মুভ করেছি।" সেওনজাই তখন বলে, "হ্যালো, আম কাং সেওনজাই।" এবং তখন দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি মনে হয় ঘুমাচ্ছিলে।" তখন দংহা বলে, "একটু আমি অনেক টায়ার্ড ছিলাম। এজন্য মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম।" এবং তখন সে ইতস্তত করে যে, "বাট সেওনজাই, আমি আপনাকে কি বলে ডাকবো?" তখন দেখা যায় সেওনজাই বলে, "তুমি আমাকে শুধু হাইয়ুং বলেই ডাকো।" তখন দেখা যায় হান দংহা বলে, "আচ্ছা ঠিক আছে সেওনজাই হাইয়ুং।" এবং তখন দেখা যায় যে সে আরো বলে যে, "বাট" তখনই সেওনজাই বলে, "কি বলছো?" তখন হান দংহা বলে, "আপনি সত্যি অনেক হ্যান্ডসাম।" এই কথা শুনে জুনও হান দংহার দিকে তাকায় এবং সেওনজাই বলে, "তোমার টেস্ট আসলেই অনেক ভালো।" তখন দেখা যায় জুন হাত ধরে সেওনজাই এবং বলে যে, "ননসেন্স কথাবার্তা বন্ধ করো আর ঘুমোতে চলো।" তখন দেখা যায় যে সেওনজাই বলে, "সে তো অনেক কিউট। আচ্ছা, তুমি কি তার ব্যাপারে জেলাস?" এর পরের দেশে আমরা দেখতে পাই ইউনহো আর জাইমিন তারা একটা বই পড়ছিল যে মানুষের রক্তে অনেক ডেলিসিয়াস এবং তখন জাইমিন বলে যে, "আমাদের সাথে তো এখন একটা মানুষ বাস করে এবং এটা গডের একটা ব্লেসিংই মনে করতে পারো।" তখন দেখা যায় ইউনহো বলে, "আচ্ছা, মানুষের রক্ত পান করতে হলে আমাদের কি করতে হবে? আমি প্রায় ভুলেই গেছি। চলো আরেকবার পড়া যাক।" এরপরে দেখা যায় যে তারা বইটা পড়া শুরু করে এবং সেখানে লেখা থাকে যে মানুষের রক্ত পান করতে হলে তাকে পরিমাণ মতো পান করতে হবে এবং কিভাবে পান করতে হবে সেটাও বইতে লেখা থাকে। আর লেখা থাকে যে মানুষের রক্ত পান করতে হলে তার হাইট, ওয়েট এগুলো সবকিছুই ম্যাচ করতে হবে। না হলে হবে না। এইসব পড়তে, পড়তে দেখা যায় ওরা দুজনে বিরক্ত হয়ে যায় এবং বলে যে, এত কিছু কিভাবে আমরা মনে রাখবো? বাদ দাও এসব। তার থেকে ভালো চলো আমরা সেন্সারের জন্য অপেক্ষা করি। সে আসলে না হয় তাকে জিজ্ঞাসা করা যাবে। আর না হলে চলো আমরা জুনকে জিজ্ঞাসা করি।" তখন দেখা যায় জাইমিন বলে যে, "একদমই না। তাকে এসব জিজ্ঞাসা করতে পারবো না আমরা।" এবং তখনই তারা দরজার শব্দ পায় এবং শব্দ পেয়ে দুজনেই ঘুমের ভান ধরে শুয়ে থাকে এবং তখন দেখা যায় জুন দরজাটা খোলে এবং দেখে ওরা শুয়ে পড়েছে। এর পরের দিন আমরা দেখতে পাই হান দং-হা একটা রেস্টুরেন্টে যায় এবং সে তার সিভি ওখানে জমা দেয় এবং ওই সিভিটা হাতে লেখা থাকে। যার কারণে ওই মহিলা জিজ্ঞাসা করে যে, "আসলে এটা অনেক ইমপ্রেসিভ। এটা কেন করেছো তুমি?" তখন দেখা যায় হান দং-হা বলে যে, "আমার বাসা একদম গ্রাম সাইডে, যার জন্য আমি এটা প্রিন্ট করে নিতে পারিনি।" তখন মহিলাটা বলে যে, "আচ্ছা, এটা কতটা গ্রাম সাইড?" তখন হান দং-হা বলে যে, "এটা সাধারণত পাহাড় দিয়ে ঘেরা, এইজন্যই।" তখন দেখা যায় মহিলা বলে, "ও আচ্ছা, তার মানে তুমি এখানে স্কুলে একাই এসেছো স্কুল করবে বলে?" তখন দেখা যায় হান দং-হা বলে, "হ্যাঁ।" মহিলাটি তখন জিজ্ঞাসা করে, "তুমি এখন কোথায় থাকছো?" তখন সে বলে যে, "আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এখানে থাকছি।" মহিলা তখন বলে, "ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কেন এখানে এপ্লাই করার কথা ভাবলে?" তখন দেখা যায় হান দং-হা বলে, "আমি ছোটবেলা থেকেই মিষ্টি অনেক পছন্দ করতাম, এইজন্য।" মহিলাটি তখন বলে, "ও আচ্ছা ঠিক আছে। তাহলে" সে বলে যে, "তুমি কখন থেকে কাজ শুরু করতে পারবে?" তখন দেখা যায় হান দং-হা বলে যে, "আমি এখন থেকেই করতে পারবো।"
এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা ওখানে ওই মহিলার সাথে সব ধরনের কাজ বুঝে নেয় এবং সে কাজ শেখার চেষ্টা করে। তখন দেখা যায় মহিলাটা খুব সুন্দরভাবে ওকে সবকিছু শিখিয়ে দেয় এবং কোনটা কিভাবে করতে হবে, কোনটা কিভাবে বানাতে হবে সবকিছু। আর হানদংহাও মনোযোগ দিয়ে সেগুলো শিখতে থাকে। এরপরে আমরা দেখতে পাই হানদংহা তার শিফট শেষ করে এবং সে চেয়ার টেবিলে বসে লেখালেখি করে এবং তখনই দেখা যায় তার মনে পড়ে তার টাকা দেওয়ার কথা, জুন যে তাকে টাকা দিয়েছিল ওই ছাতা কেনার জন্য সেটা। এবং দেখা যায় সে মনের অজান্তেই তার সেই খাতায় সে জুনের নাম লিখে ভরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেওনজাই এবং জামিন আর ইউনহো ওরা তিনজনে গোল মিটিং করছিল এবং ওরা কথা বলছিল যে আচ্ছা আমরা এই রুমটা এখন চেঞ্জ করছি কেন হানদংহান। তখন দেখা যায় ইউনহো বলে যে জুনকে আমাদেরকে সন্দেহ করেছে যে যে কোনো সময় আমরা তার রক্ত পান করে নিতে পারি এই জন্য। তখন দেখা যায় যে তখন সেওনজাই বলে আচ্ছা এটা কি আমার জন্য করছে সে। এই কথা বলার পর দেখা যায় ওরা তিনজনই দাঁড়িয়ে যায় এবং তখন দেখা যায় যে সেওনজাইকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি তার রক্ত পান করেছিলে। তখন দেখা যায় সেওনজাই বলে যে আমি সেই সুযোগটাই পেলাম না। ইয়নহো তখন সেওনজাইকে বলে যে ব্রাদার তাকে আমাদেরকে একটু দাও, আমরা তার রক্ত পান করতে চাই এবং এটা আমাদের ফার্স্ট চান্স। তখন জাইমিন বলে যে আচ্ছা আমাদের রুম কেন চেঞ্জ করতে হবে, আমরা একসাথে নিচে আছি, সে নিজেও তো একটু ব্লাড পান করতে পারে। তখন দেখা যায় যে সেওনজাই বলে যে সে সেটা ঘৃণা করে এবং তখন দেখা যায় ইয়নহো বলে যে আচ্ছা মানুষের রক্ত কি স্বাদ অনেক ভালো। তখন দেখা যায় সেওনজাই বলে অফকোর্স। তখন ইউনহো আবার জিজ্ঞাসা করে এটা কি ব্লাড প্লাজমা থেকে ভিন্ন। তখন দেখা যায় সেওনজাই বলে যে ওটার সাথে এটা কম্পেয়ার করো না, এটা অনেক ভালো। তখন দেখা যায় জাইমিন তখন সেওনজাইকে বলে আচ্ছা যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কি হবে। এরপর দেখা যায় যে সেওনজাই ওদের দুজনের ঘাড়ে হাত দেয় এবং আবার চুপি চুপি বলে যে যখনই তুমি তোমার দাঁত বসাবে ওই ভেইনের উপর এবং মাংস ভেদ করে ওটা যখন ভেইনে পৌঁছাবে তখন যে রক্তটা বেরিয়ে আসবে সেটা অনেক ফ্রেশ এবং সেটা তোমার ইসোফাগাসে পৌঁছাবে। এই কথা শোনার পর দেখা যায় যে দরজায় দাঁড়ানো লি জুন বলে যে কি ইসোফাগাসে পৌঁছাবে। এর মধ্যে ওকে দেখে ওরা তিনজনই ওখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় লি জুন ওদের দিকে তাকায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হানদংহা তার ডিউটি শেষ করে বাসায় আসে এবং তার যে মালিক সে তাকে কিছু খাবার দেয়, বলে যেহেতু তুমি নতুন এসেছো আজকে তোমার প্রথম দিন, তুমি এই খাবারগুলো বাসায় নিয়ে যাও এবং তোমার রুমমেটদের সাথে ভাগ করে খেও। এই কথা বলার পর দেখা যায় যে আবার আমরা দেখতে পাই সে বলে আচ্ছা যেহেতু আমাকে 1 মাস এখানে থাকতেই হবে তাহলে তাদের সাথে মিলেমিশে থাকাই ভালো। এরপরে দেখা যায় সে ভেতরে প্রবেশ করে এবং বলে যে আমি চলে এসেছি, কিন্তু তখনই দেখতে পায় যে তার জিনিসপত্র সব নিচে নামানো এবং তখন একটা কার্টুন নিয়ে আসে লিজুন ওর সামনে। তখন সে বলে যে আচ্ছা এগুলো কে করেছে এবং তখন দেখা যায় যে লিজুন বলে যে আমি করেছি এবং তখন সে বলে তুমি এটা কি করে করতে পারো, তুমি এটা মোটেই করতে পারো না, আমি তো বলেছি মাত্র 1 মাস থাকবো আমি, তাহলে তুমি এরকম আমার সাথে কেন করছো। তুমি বললেই তো হতো আমি নিজেই চলে যেতাম, আমার জিনিসের ধর তো তোমার দরকার ছিল না, তুমি বলেছিলে যাতে তোমার পার্সোনাল স্পেসে আমি না পৌঁছাই, কিন্তু তুমি আমার বিনা পারমিশনে আমার রুমে ঢুকেছো এবং আমার জিনিসপত্র এনে বাইরে রেখে দিয়েছো। তখন দেখা যায় লিজুন বলে যে তুমি ভুল বুঝছো। লিজুন তখন বলে যে তুমি ভুল বুঝছো। তখন হানদংহা বলে আমি একদমই ভুল বুঝছি না। সে বলে যে আচ্ছা তুমি কি এখানে ল্যান্ডলেডি, এবং সে বলে সবকিছুই তো মুভ করা হয়ে গেছে, এখন শুধু একটা ব্যাগ বাকি তাই না। তখন দেখা যায় যে ওরা তিনজনও পেছন থেকে এসে দাঁড়ায় এবং তখনই দেখা যায় ওরা বলে যে আচ্ছা এই দুজনের মাঝে কি হয়েছে বলো তো, আমি তো বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। তখন দেখা যায় যে হানদংহা বলে তোমার এত টেনশন করার দরকার নেই, আমি এমনিতেই চলে যাব। তখন দেখা যায় যে লিজুন ওই বক্সগুলো নিচে রাখে এবং বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমার এটা করা উচিত হয়নি। তখন দেখা যায় সেখান থেকে সে চলে যায় এবং তখনই দেখা যায় উপরে দাঁড়ানো সেনজাই একটা গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন পেছন থেকে ইউনহো ডাকে ওকে যে হানদংহা তোমার রুম চেঞ্জ করা হয়েছে এবং তুমি সে টেক্সটটা পাওনি। তখন হানদংহা বলে কিসের টেক্সট। তখন দেখা যায় যে জাইমিন বলে যে তোমাকে নিচের সব থেকে সুন্দর রুমটা দেওয়া হয়েছে এবং এই নিচের এই রুমটাই সব থেকে ভালো এই বাসার ভেতরে। এবং তখন দেখা যায় যে হানদংহা বুঝতে পারে যে কিছু একটা ভুল হয়েছে তার। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজিউন ছাদে বসে বই পড়ছিল এবং সেখানে হানদংহা পৌঁছায়। তখন দেখা যায় যে লিজুনকে সে সরি বলে এবং বলে আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমার রুম চেঞ্জ করে দিয়েছো, আমি ভেবেছিলাম যে তুমি আমাকে বের করে দিয়েছিলে, এই জন্য আমি তোমার উপর অনেক চিল্লাচিল্লি করেছি, এজন্য আমি সরি, আমি তোমাকে ভুল বুঝেছি। হানদংহা তখন আরো বলে যে আমি আসলে তোমার সাথে মিলেমিশে থাকতে চাই, যদিও এটা 1 মাসের জন্য, তবুও আমি তোমার সাথে ভালোভাবেই থাকতে চাই এবং এটা আমরা যদি এক ছাদের নিচে আসি তাহলে আমরা তো এরকমটা করতেই পারি। এই কথা শুনে দেখা যায় যে লিজুন উঠে দাঁড়ায় এবং বলে যে এটা তোমার বাসা না যে তুমি যা খুশি তাই করবে। এই কথা বলার পর দেখা যায় যে লিজুন ওখান থেকে আস্তে করে বেরিয়ে যায় এবং
হানদংহা ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাই ওখানে সেওনজাই আসে এবং বলে, তাকে দেখতে মনে হলেও কোল্ড, সে আসলে কিন্তু সেরকম না। তুমি যখন আমাদের সম্পর্কে জানতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার জন্যই সে এটা করেছিল। অতএব তুমি এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করো না। এবং তখন হানদংহা বলে, আমার জন্য করেছে? তখন দেখা যায় যে সে বলে যে জুন ভেবেছিল যে তুমি একা একা দোতলায় একদমই নিরাপদ না, এই জন্যই তোমাকে নিচে নিয়ে এসেছে এবং আমাদের ভেতর সেই একমাত্র মানুষের মতো আচরণ করছে। তখনই দেখা যায় যে হানদংহা একটু অবাক হয় যে সেও তো আপনাদের মতো মানুষের মতো, মানে বুঝলাম না। তখন দেখা যায় যে হানদংহা আরো বলে, আপনি তার ক্লোজ, এই জন্যই আপনি তার হয়ে কথা বলছেন। তখন দেখা যায় যে সেওনজাই বলে, আসলে কি মনে হয় আমরা ক্লোজ? তখন হানদংহা বলে, হ্যাঁ, লাস্ট বার যখন আপনাকে তার সাথে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে আপনারা অনেক বেশি ক্লোজ। তখন দেখা যায় সেওনজাই বলে, এনিওয়ে, তার সাথে ফাইট করো না এবং তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। তখন হানদংহা বলে, আচ্ছা ঠিক আছে হাইন, আমি বুঝেছি। এই কথা বলার পর দেখা যায় যে ওরা দুজনে ওখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই, পরের দিন সকালে হানদংহা একা একাই নাস্তা বানাচ্ছিল। সে এবং তার নাস্তা বানানো দেখে যে সেওনজাই, ইউনহো এবং জাইমিন, ওরা তিনজনই অবাক হয়ে যায়, কারণ ওর রান্না করার যে স্কিল ওটা অনেক বেশি ভালো ছিল। এরপর দেখা যায় হানদংহা তার রান্নাটা শেষ করে এবং সে কিছু টোস্ট বানায় এবং সেগুলো ওদের সামনে রাখে। তখনই দেখা যায় যে ওরা বলে যে আমরা তো এগুলো খেতে পারবো না। তখন সেওনজাই বলে যে কিন্তু সে সিনসিয়ারলি আমাদের জন্য এটা বানিয়েছে, অবশ্যই আমাদের খাওয়া উচিত। তখন দেখা যায় যে সেওনজাই একটা টোস্ট নিয়ে মুখে দেয় এবং সে বলে হানদংহা, তুমি কি এর ভেতর কিছু মিশিয়েছো? তখন দেখা যায় যে অবাক হয়ে যায় হানদংহা, কারণ সে বুঝতে পারে না আসলে কি বলছে। তখন দেখা যায় সেওনজাই হেসে দেয় আর বলে যে এটা আসলেই অনেক ডেলিশিয়াস ছিল। তখনই দেখা যায় যে ওখানে লিজুন প্রবেশ করে এবং ওকে দেখে হানদংহা বলে যে আমি কিছু টোস্ট বানিয়েছি, তুমি খেয়ে যাও। তখন দেখা যায় যে লিজুন বলে, আমার খিদে নেই এবং আমার পেট ভরা, আমি খাবো না। এই কথা বলার পর দেখা যায় সে ওখান থেকে চলে যায় এবং তখন হানদংহা বলে, তার রিজেকশনও কতটা কোল্ড দেখো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা সে পুরো বাড়িঘর পরিষ্কার করে ফেলে এবং সেটা দেখে ইয়নহো আর জাইমিন বলে, যাক, এতদিনই আমি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এবং নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। এরপরে দেখা যায় হানদংহা ড্রয়িং রুমে যায় এবং বলে, এই প্লেসটা কখন পরিষ্কার করা শেষ হবে? তখনই তার চোখ পড়ে জুনের দিকে, যে সোফার উপর শুয়েছিল এবং চোখ বন্ধ করে তার বুকের উপর বইটা রাখা ছিল। তখন দেখা যায় যে হানদংহা ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর বইটা হাত দিয়ে তোলে এবং সেটা দেখে আর বলে যে তাকে দেখলে মনেই হয় না যে সে বই পছন্দ করে। তখন দেখা যায় যে লিজন বলে, চোখ বন্ধ থাকা অবস্থায় তাহলে আমাকে কিরকম মনে হয়? তখনই দেখা যায় ওই বইটা ও রেখে দেয় এবং তখন দেখা যায় জুন বলে, কি তোমার দেখা শেষ হয়েছে? তখন দেখা যায় হানদংহা বলে যে কি দেখা শেষ হয়েছে? তখন লিজুন বলে যে ওই বইটা। তখন দেখা যায় সে আর কিছু বলে না এবং তখন লিজুন ওখান থেকে উঠে যায় আর বলে, ইন ফিউচার আমার কোনো জিনিসে হাত লাগাবে না। তখন হানদংহা আর কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হানদংহা একটা র‍্যাক পরিষ্কার করতে থাকে এবং ওর উপরে ভারী একটা শোপিস থাকে। ও যখন রাগে অনেক জোরে ঘষাঘষি করতে থাকে তখন দেখা যায় ওই শোপিসটা ওর গায়ের উপর পড়ে যেতে নেয় এবং তখনই সেখানে সেওনজাই এসে ওকে বাঁচিয়ে নেয়। ওরা দুজনেই দেখা যায় ফ্লোরে পড়ে যায় এবং দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যায় ওপর থেকে ইউনহো আর জাইমিন ওরা ওদের দিকে তাকিয়ে থাকে। তখনই সেওনজাই জিজ্ঞাসা করে দংহাকে, তুমি কি ঠিক আছো? তখন দেখা যায় দংহা বলে যে হ্যাঁ, এবং আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন সেওনজাই জিজ্ঞাসা করে, তোমাকে জিজ্ঞাসা করা উচিত না, তারপরও জিজ্ঞাসা করছি, আচ্ছা তোমার ওয়েট কত? কিন্তু দেখা যায় সেটা শোনার পর ওরা অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়নহো আর জাইমিন ওরা লি জুনের সামনে বসে আছে এবং তখন দেখা যায় যে ইয়নহো বলে যে আমাদের যে রুলস সে মতে তার যে ওয়েট, তাতে আমরা তাকে কিছুতেই রক্তপান করতে দিতে পারবো না। এবং তখন দেখা যায় জাইমিন অনেক রাগ দেখায় এবং তখনই দেখা যায় যে ইউনহো ওকে থামায় আর বলে যে তুমি একটু শান্ত হও। জুন তখন বলে যে অকি তাহলে এটাই বলেছিল যে আমরা তাকে চাইলেও তার রক্ত পান করতে পারবো না। এই কথা বলে নিজেই একটু হাসে। তখন দেখা যায় ইউনহো বলে যে আমি এটাই দেখতে চাচ্ছিলাম এবং সে বলে যে আমি এই ডেট ওভার হওয়া রক্ত পান করছি, কিন্তু দেখা যায় আমার চোখের সামনে খাবার থাকা অবস্থা আমি সেটা খেতে পারছি না। তখন জাইমিন বলে, তার থেকে চলো আমরা তাকে মুভ আউট করতে বলি। এবং তখন দেখা যায় যে ওখানে সায়ানজিয়ে থাকে, সে বলে যে তার থেকে ভালো বরং আমরা অন্য একটা উপায় অবলম্বন করি। আমার এমনিতেও হানদংহাকে অনেক পছন্দ, আমরা তাকে খেতে এবং ঠিকমতো ঘুমাতে সাহায্য করি, তাহলে তার ওয়েট বেড়ে যাবে এবং তার ওয়েট বাড়লে
আমরা তার রক্তপান করতে পারবো। এই অফারটা ওদের সকলেরই অনেক ভালো লাগে, কিন্তু লি জুনের মুড অফ হয়ে যায়, তার এই অফারটা পছন্দ হয় না, সে কিছুই বলে না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, শুরু করছি কেবিএল সিরিজ মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 3। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সেওনজাই, ইউনহো এবং জাইমিন ওরা বিভিন্ন ধরনের খাবার রান্না করছিল এবং রান্না করতে গিয়ে পুরো কিচেনটা একদম এলোমেলো করে ফেলেছিল। আর তখনই বাসায় আসে জুনহো এবং সে বলে যে এসব কি হচ্ছে, তোমরা এসব কি করছো, এখানে কি কোনো যুদ্ধ হয়েছে? তখন দেখা যায় সেওনজাই বলে যে না না, আমরা এখানে রান্না করছি। এরপর দেখা যায় ওখানে হানদংহা আসে এবং ওদের এইসব দিকে তাকিয়ে থাকে। তখনই ইয়নহো একটা খাবারের ব্যাগ নিয়ে যাওয়ার কাছে এবং সেখানে দেখা যায় জায়মিনও কিছু অ্যাড করে এবং বলে তুমি প্রতিদিন অনেক কষ্ট করো এবং দেখা যায় সকালে তুমি না খেয়ে চলে যাও, তাই তোমার জন্য আমরা এগুলো করেছি, তুমি এগুলো করে অনেক ভালো কাজ করতে পারবে, এগুলো খাও, তোমার অনেক ভালো শক্তি হবে। এই কথা বলার পর ওই টিফিন বক্সটা ওর হাতে দেয় এবং দেখা যায় যে হান্নামা খুব খুশি হয়ে যায় এবং ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় যে লি জুন বলে যে তোমার মনে হচ্ছে যে ওকে তোমরা জন্ম দিয়েছো। তখন দেখা যায় যে সেওনজাই বলে আমরা ওকে জন্ম দিইনি, কিন্তু আমরা ওকে বড় করছি। এই কথা বলার পর দেখা যায় সেওনজাই একটু হাসে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হানদংহা রাতে বাড়ি ফিরে আসে এবং সে বাসায় ঢোকার সাথে সাথে জায়মিন আর ইয়নহো ওর চোখ বেঁধে ফেলে এবং একজনের ব্যাগ নিয়ে নেয়। তখন বলে চলো চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবং দেখা যায় যে টেবিলের কাছে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে এবং একটা কেকও আছে ওখানে। তারা চোখ বেঁধে ওখানে ওকে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং দেখা যায় যে সেওনজাই সে একটা টুপি পরিয়ে দেয়। ও চোখ খুলে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে আজকে কি কোনো বিশেষ দিন? তখন দেখা যায় যে ইয়নহো আর জাইমিন ওরা বলে যে আজকে হানদংহার ওয়েলকাম সেরিমনি, এবং এই কথা বলার পর দেখা যায় ওরা সবাই খুশি হয়ে যায় এবং কেক কাটে। এরপরে আমরা দেখতে পাই যে সেওনজাই সে নানা রকম খাবার হানদংহার প্লেটে দেয় আর লিজুন সেটা চুপচাপ দেখতে থাকে। এবং এরপরে দেখা যায় হঠাৎ করে লিজুন একটা কাঠের চামচ দিয়ে হানদংহার প্লেট থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করে। এবং তখন দেখা যায় হানদংহা জিজ্ঞাসা করে আচ্ছা এটা কি বেশ ভালো খেতে, তুমি কি এটাও খেতে চাও? তখন দেখা যায় লিজুন বলে হ্যাঁ আমি ওটাও খেতে চাই। তারপর সে সেটা নিয়েও খাওয়া শুরু করে এবং ওর এই খাওয়া দেখে আর বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এবং তখন দেখা যায় লিজুন ইনহোর দিকে তাকিয়ে বলে তুমি এটা খাচ্ছ না কেন, এটা অনেক ভালো, তুমি খেয়ে দেখো। তখন দেখে যে ইনহো বলে আচ্ছা হাইং, তুমি কি এসব খাবার খুবই পছন্দ করতে? তখন লিজুন বলে হ্যাঁ এটাগুলো অনেক সুস্বাদু, আমি কেন পছন্দ করবো না, তুমিও ট্রাই করে দেখতে পারো। তারপর দেখা যায় যে লিজুন তখন জাইমিনের দিকে তাকায় এবং বলে তুমিও খাও, এটা খেতে অনেক ভালো। এই কথা বলার পর সে ওখান থেকে এক পিস খাবার নিয়ে ওটা লিজনের মুখে ঢুকিয়ে দেয় এবং অনিচ্ছা সত্ত্বেও লিজনের ও খাবারটা খেতে হয়, কারণ সে লিজনকে অনেক ভয় পায়। এবং তারপরে দেখা যায় যে ইয়নহোকেও জোর করে একটা খাবার ঢুকিয়ে দেয় মুখে লিজন, এবং ইয়নহো ভয়ে ওটা চাবাতে থাকে। আর তখনই দেখা যায় যে সেওনজাই সে বুদ্ধি করে ফোনের বাহানা দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই জার্মিন অসময়ে বসে বমি করছিল এবং দরজার বাইরে ইয়নহো আর সেওনজাই দাঁড়িয়ে আছে। ইয়নহো তখন জিজ্ঞাসা করে জার্মিন তুমি কি ঠিক আছো? এবং সে বারবার এই কথা জিজ্ঞাসা করতে থাকে। এরপরে ইয়নহোর চোখ পড়ে জায়মিনের দিকে এবং সে বলে ট্রেইটর, তুমি একাই আমাদের রেখে পালিয়ে গিয়েছিলে। তখন দেখা যায় সেওনজাই বলে তুমিও পালাতে পারতে, তুমি কেন পালালে না? তখন ইউনহো বলে আমি ভয় পাই জীবনকে, লাস্ট বার যখন আমি তার সাথে রুড বিহেভ করেছিলাম সে আমাকে এমন মার মেরেছিল যে আমি সপ্তাহ পর্যন্ত উঠতে পারিনি। তখন সেওনজাই বলে যে তুমি লম্বা হয়েছো শুধুমাত্র দেখানো, তো না কোনো কাজেই লাগে না। এরপরে দেখা যায় যে জাইমিন সেখান থেকে বের হয় এবং বলে যে আমিও ভয় পাই জুনকে। এবং তখন দেখা যায় যে সে বলে তুমি দেখেছো সে মানুষের খাবার খেয়েছে কিন্তু সে বমি পর্যন্ত করেনি, তার মানে সেগুলো সহ্য করতে পারে। জাইমিন তখন আরো বলে আচ্ছা জুন কি ওই বিষয়টা অপছন্দ করে যে আমরা হানতংহার একটু রক্তপান করতে চাই, সেটা এতই অপছন্দ করে? আচ্ছা সে কি এখন ঠিক আছে? তখন সেউনজাই বলে একদমই না, সে কি করে ঠিক থাকবে। এরপর দেশে আমরা দেখতে পাই হানতংহা আর লিজু ওরা ছাদে বসে আছে, হানতংহা একটা ললিপপ স্বাদে, কিন্তু সেটা লিজুন নেয় না, সে পেটে চেপে বসে থাকে। তারপরে আমরা দেখতে পাই হানতংহা একটি ফার্স্ট এড টুল নিয়ে ওর কাছে যায় এবং ওর হাতটা টেনে ধরে সেটাই সুতো পেঁচায় এবং সামনে থেকে ফুটো করে একটি রক্ত বের করে, সেটা সে মুখ দিয়ে চুষতে নিলে লিজুন হাতটা সরিয়ে নেয় এবং বলে কি করছো তুমি, আমি ঠিক আছি। হানদংহা তখন বলে এতে এত হিউজ রিয়াকশন দেওয়ার কি হলো? তখন দেখা যায় যে লিজুন বলে কোথায় হিউজ রিয়াকশন দিলাম, তুমি তো প্রথমে আমার হাত নিয়ে এটা ফুটো করে দিলে। তখন দেখা যায় যে হানদংহা বলে তুমি কি বাচ্চা, আমি শুধু তোমার ট্রিটমেন্ট করার চেষ্টা করছি, তোমাকে সুস্থ দেখাচ্ছিল না। তখন দেখা যায় লিজুন বলে আমি একদমই ঠিক আছি, তুমি আর এটা করার চেষ্টা করবে না। তখনই দেখা যায় যে ওখানে
সেওনজাই আসে এবং তার হাতে একটা ঔষধের কৌটা। সেও চুপচাপ দাঁড়িয়ে ওদের দেখতে থাকে এবং তারপর আমরা দেখতে পাই যে লিজুন আর সেওনজাই তার রুমের ভিতর বসে আছে। তখনই দেখা যায় যে ওই ঔষধের কৌটোটা সে লিজুনকে দেয় এবং লিজুন বলে যে আমি এখন ঠিক আছি, সমস্যা নেই। তখনই দেখা যায় সেওনজাই বলে আচ্ছা তুমি সবসময় কেন হানতংহাকে এত ডিফেন্ড করো? তখন লিজুন বলে যে আমি কই ডিফেন্ড করলাম, আমি শুধু চাইছিলাম যে সে নিরিবিলি এখান থেকে চলে যাক, এই কয়েকটা দিন তাকে সহ্য করতে হবে। আমি তো চাই যে সে এখনই চলে যাক, কিন্তু সে যেহেতু আমি করতে পারবো না সেটা, তার জন্য আমি তাকে সাহায্য করছি যাতে সে কোনো সমস্যা তৈরি করা ছাড়াই এখান থেকে যেতে পারে। তখনই সেওনজাই বলে সত্যিই কি তাই? তখন দেখা যায় যে লিজুন বলে তাহলে অন্য কি আবার। এরপরে দেখা যায় সেওনজাই লিজুনের দিকে একটু আগায় এবং ওর দিকে তাকিয়ে থাকে। তখন লিজুন বলে যে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন দেখা যায় যে সেওনজাই বলে তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বলেছি যে আমি হানতংহাকে পছন্দ করি। তখনই দেখা যায় যে লিজুন বলে আচ্ছা তুমি ওর কি পছন্দ করো? তখন দেখা যায় সেওনজাই বলে যে ও অনেক কাইন্ড এবং কিউট আর আমি এই জিনিসটাই বেশি পছন্দ করি। এরপরে দেখা যায় যে সেওনজাই তখন আবার লিজুনের একদম ঘাড়ের কাছে যায় আর বলে আচ্ছা তুমি কি একটু কিউরিয়াস না এটা জানার জন্য যে ওর রক্ত কতটা মিষ্টি এবং কতটা ভালো খেতে? এই কথা বলে যে কামড় দিতে যাবে ওর ঘাড়ে, তখনই দেখা যায় যে লিজুন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে আমি তোকে আবারও বলছি কোনো স্টুপিডের মতো একদমই কাজ করবে না। তখন দেখা যায় যে সেওনজাই উঠে চলে যেতে নেয় আর বলে যে আমি এটা একদমই গ্যারান্টি দিতে পারছি না। তখনই দেখা যায় যে লিজুন একা একা তখন ছাদের করা কাজগুলো চিন্তা করছিল হানদংহার। এরপরে সে রুম থেকে বের হয় এবং দেখতে পায় যে সিঁড়িতে বসে হানদংহা একটা বই পড়ছিল এবং একা একাই হাসছিল আর সত্যিই তাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। আবার তখনই তার মনে পড়ে সেওনজাইয়ের কথা যে সে বলেছে সে হানদংহাকে পছন্দ করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেওনজাই, হানদংহা আর ইউনহো, জাইমিন ওরা চারজনই এক জায়গায় আছে এবং ওরা হানতংহার ওয়েট মাপছিল এবং দেখতে পায় যে তার 1 কিলোগ্রামও ওয়েট বাড়েনি। এই দৃশ্য দেখে ওরা কয়েকজনই অবাক হয়ে যায় এবং ইউনহো তখন জিজ্ঞাসা করে আচ্ছা এই ওজন মাপার মেশিনটা কি নষ্ট হয়ে গেছে? তখন দেখা যায় যে সেওনজাই বলে রংহা তুমি কি কোনো আইডল হওয়ার জন্য ট্রাই করছো? তখন দেখা যায় হানতংহা বলে না, আমি এরকম কিছুই চিন্তা করছি না, আমার ওজন কম হলেও আমি একদম ভালো স্বাস্থ্যের অধিকারী। তখনই দেখা যায় সে আরো জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা আমাকে ওজন বাড়ানোর জন্য কেন বলছো? তখনই দেখা যায় ইউনহো বলে দেখো ওই লোকটা, আমার মনে হয় তুমি টায়ার্ড হয়ে গেছো। তখনই দেখা যায় হানতংহা বলে না তেমন কিছুই না, আচ্ছা আমি এখন কাজে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে দেখা যায় হানতংহা ওর ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে ওরা তিনজনের একটা পরামর্শ করে আচ্ছা সে এমন কি কাজ করছে যে তার একটুকু ওজন বাড়ছে না? তখন দেখা যায় সে বলে যে আচ্ছা আমরা কি এটা খুঁজে দেখবো? তখনই দেখা যায় যে সঞ্জয় বলে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি। এই কথা বলে সে যেই গাড়ি চাবি নিতে যায় দেখা যায় যে জায়গা মতো চাবিটা নেই। তখন ওরা তিনজনই চিন্তা করে যায় যে চাবিটা কে নিল। তখন অবশ্যই বুঝতে পারে যে এটা লিজুনেরই কাজ, লিজুনই চাবিটা নিয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানতংহা তার সেই ক্যাফেতে কাজ করছিল এবং বাইরে গাড়িতে বসে লিজুন তাকে লক্ষ্য করছিল। লিজুন তখন গাড়িতে বসে সেওনজাইয়ের বলা কথাগুলো মনে করে যে তুমি কি জানতে চাও না যে তার রক্ত কতটা ভালো কতটা মিষ্টি? এবং তখন দেখা যায় লিজেন ওটা চিন্তা করে বলে যে না আমি একদমই ওটা জানতে চাই না। তারপর আবার বলে আচ্ছা আমি এখানে কি করছি, আমি এখানে কেন আসলাম? তখন দেখা যায় যে সে বলে যাই হোক না কেন আমি এখন একটু ঘুমিয়ে নেই। এই কথা বলে দেখা যায় সে তার ক্যাপটা মাথার উপরে দিয়ে সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন দেখা যায় যে হানদংহা অনেকগুলো ময়লা নিয়ে বাইরে বের হচ্ছে। তখন ওই ক্যাফের মালিক বলছে আচ্ছা তুমি একা কি এই সবগুলো নিয়ে যেতে পারবে? তখন হানদংহা বলে হ্যাঁ অবশ্যই পারবো, তুমি ভেতরে যাও, তোমাকে চিন্তা করতে হবে না। তারপর দেখা যায় যে হানদংহা এতগুলো জিনিস একসাথে নিতে পারে না, যার কারণে সে অল্প কিছু ওখানে রেখে যায় এবং বাকিটা অপর সাইডের রাস্তায় নিয়ে যায় ডাস্টবিনে ফেলার জন্য। এবং এই দৃশ্য দেখে তখন দেখা যায় যে লিজুন সে গাড়ি থেকে বের হয় এবং ওই বাকি ময়লাটা সে এনে রাস্তার এপাশে রেখে দেয়। আর হানদংহা যখন তার কাজ শেষ করে পিছনে তাকায় দেখতে পায় যে ময়লাগুলো তার পাশেই রাখা, সে অবাক হয়ে যায় যে এই কাজটা কে করলো, কিন্তু সে কাউকে আশেপাশে দেখতে পায় না। আর গাড়ির দিকে যখনই চোখ পড়ে তখন দেখা যায় লিজুন মাথা নিচু করে সিটের ওখানে বসে থাকে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ইউনহো আর জাইমিন ওরা ভ্যাম্পায়ারের মুভি দেখছিল। তখন এক জায়গায় এসে ইউনহো ওটা বন্ধ করে দেয় এবং বলে আমরা হলাম ভ্যাম্পায়ার, তারপর আমাদের এসব দেখে কেন শিখতে হবে? তখন জাইমিন বলে যে অনেক ডিরেক্টরের ভেতর কেউ হয়তো ভ্যাম্পায়ার আছে এবং সে কিভাবে রক্তপান করতে হয় কিভাবে কি করতে হয় এটা খুব সুন্দরভাবে তার মুভিতে তুলে ধরেছে।
আর এটা ক্লাসিফিক, এই জন্যই আমাদের এটা দেখতে হবে। দেখতে থাকো তুমি। এবার দেখা যায় হঠাৎ এক জায়গায় আবার ইউনো বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে সে জাইমিনের ঘাড়ের কাছে যায় আর কামড় বসাতে নেয়। তখনই জাইমিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, কি করছো তুমি? তখন ইউনো বলে, তুমি সিমুলেশন বোঝো না, আমাদেরকে একবারই এটা সাকসেসফুল হতে হবে। এরপর দেখা যায় যে জাইমিন বলে, তুমি এসব কথা বাদ দাও আর চলো আমরা মুভিটা শেষ করি। এরপর দেখা যায় ইউনহো সোজা হয়ে বসে আর বলে, আচ্ছা সে শুধু মানুষের রক্তের পেছনেই পড়ে আছে কেন? তখন জাইমিন বলে, সে মনে হয় তার রক্তে অ্যাডিক্টেড, এই জন্য। এরপর দেখা যায় জাইমিন আরো বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমিও কি হানদংহার রক্তের জন্য এরকম অ্যাডিক্টেড হয়ে যাব? এবং তখন দেখা যায় যে ইউনহো বলে, একদমই না। তখন জামিন আবার বলে, আচ্ছা আমি তার রক্ত একবার পান করার পর সারা জীবন কি আমি তার রক্তের পেছনেই ছুটে থাকবো? তখনই দেখা যায় ইউনহো বলে, কি বলছো তুমি এসব? তখন জামিন বলে, আচ্ছা ওসব বাদ দাও, চলো আমরা মুভিটা শেষ করি। এই কথা বলার পর দেখা যায় তারা দুজনেই আবার মুভি দেখতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা একজন কাস্টমারকে সার্ভ করছিল এবং সে অনেক বেশি মাতাল ছিল। তখন দেখা যায় ওই লোকটিকে জিজ্ঞাসা করে হানদংহা যে, স্যার আপনার কি কোনো কিছু দরকার হবে? তখন লোকটা বলে যে না। তখন সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই লিজুন একটা টেবিলে বসে আছে এবং সে মেনু কার্ড দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে। তখনই সেখানে একটা ওয়েটার আসে এবং বলে, স্যার আপনি কি কিছু অর্ডার করবেন? তখন দেখা যায় লিজন বলে, না, অন্য এক সময় এসে আমি অর্ডার করবো। তখন দেখা যায় সে উঠে চলে যেতে নেয়। তখনই সে ডাকাডাকি শুনতে পায় পিছনে এবং দেখতে পায় যে হানদংহা মাটিতে বসে আছে এবং সে মাতাল লোকটা ওকে বলছে যে, তুমি এক গ্লাস পানিও ঢালতে জানো না, কি করছো তুমি? তখন ওর কলার ধরে এবং সে একটা হাতে খালি মদের বোতল নেয় এবং সেটা দিয়ে ওকে বাড়ি দিতে নেয়। তখনই দেখা যায় হানদংহা বলে, স্যার আপনি আপনি এসব ভুল করছেন, আপনি আমার কাজকে অনেক কঠিন করে দিয়েছেন। তখন লোকটা বলে, তুমি যেহেতু এসব করেছো তোমাকেই এর রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন দেখা যায় হানদংহা বলে, স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন। তখনই দেখা যায় ওখানে লি জুন যায় এবং ওই লোকটার কলার ধরে তাকে ছুঁড়ে ফেলে এবং হানদংহার দিকে হাত বাড়িয়ে দেয়। হানদংহা অবাক হয়ে যায় লি জুনকে দেখে এবং তখন সে বলে যে, হায়ুন আপনি? তখন দেখা যায় হানদংহার হাত ধরে আর বলে যে, চল এখান থেকে। তখন হানদংহা বলে যে, আমি এখানে কাজ করছি এখন। কিন্তু দেখা যায় লিজন টেনে ওকে বাইরে নিয়ে আসে এবং তখন হানদংহা বলে, তবু আপনি এখানে কি করছেন? আমি এখানে কাজ করছি, আমার তো কাজের মাত্র কয়েকদিন হলো আর এখনই এসব ঘটনা, নিশ্চিত আমি এবার এখান থেকে ফায়ার হয়ে যাব। তখন দেখা যায় যে লিজুন বলে, তুমি টেনশন করো না, আমি এসব কিছু বুঝে নেবো, আমি রেসপন্সিবিলিটি নেবো। তখন হানদংহা বলে যে, আপনি কিভাবে এসবের রেসপন্সিবিলিটি নেবেন আমাকে বলেন। তখন দেখা যায় যে লিজন প্রথমে কিছুই বলে না। এরপর হঠাৎ করেই দেখা যায় যে হানদংহা ওর ঘাড়ের কাছে ব্যথা পায় এবং সে হাত ওখানে নিয়ে নেয়। তখনই লিজুন বুঝতে পারে যে ওখানে ব্যথা পেয়েছে। তারপর সে শার্টের ওখান থেকে কলারটা একটু সরিয়ে নেয়। তারপরে দেখতে পায় ওখানে বড় একটা কাটা দাগ এবং সেটা দেখে লিজুনের তো অবস্থা খারাপ হয়ে যায়। তার ভেতর সে ভ্যাম্পায়ারের যে অস্তিত্ব সেটা চলে আসে এবং তার চোখের কালারও চেঞ্জ হয়ে যায়। সে ধীরে ধীরে হানদংহার ওই কাটা জায়গার কাছে তার মুখটা নিয়ে নেয় এবং এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, শুরু করছি কেবিএল সিরিজ মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে হানদংহা আর লিজুন তখনও সেই ক্যাফের সামনে দাঁড়িয়েছিল এবং দংহার কাঁধে যে কাটা দাগটা ছিল সেটা দেখে এবং সেই রক্তের ঘ্রাণ পেয়ে দেখা যায় লিজুন একদম ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবং তখনই দেখা যায় যে লিজুন ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে এবং সে ওইখানে তার কামড় বসাতে নেয়। কিন্তু তখনই তার হঠাৎ করে হুঁশ ফিরে আসে এবং সে ধাক্কা দিয়ে হানদংহাকে দূরে সরিয়ে দেয়। আর হানদংহা বলে যে, হায়ু কি হয়েছে আপনার, আপনি ঠিক আছেন তো? তখনই দেখা যায় যে লিজুন ওর গায়ের উপর পড়ে যায় এবং তখন হানদংহা আবার বলে যে, হায়ুন কি হয়েছে, আপনি ঠিক আছেন? তখনই লিজুন বলে যে, তুমি সেওনজাই। হানদংহা তখন বলে, সেওনজাই কি হয়েছে? তখন সে বলে যে, তুমি সেওনজাইকে কল করো এবং তাকে এখানে আসতে বলো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা টুলের উপর হানদংহা আর লিজুন বসে আছে এবং তখনই সেখানে সেওনজাই চলে আসে এবং তখন হানদংহা কিছু বলতে নেয় কিন্তু তারা সেটা কিছুই শোনে না। দেখা যায় যে সেওনজাই ওখান থেকে লিজুনকে তুলে নিয়ে চলে যায় এবং বলে যে, তুমি ঠিক আছো এবং এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর ওদের যাওয়ার দিকে হানদংহা একবারে তাকিয়ে থাকে এবং ওকে খুবই স্যাড দেখা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা কিছু একটা জাল করছিল এবং সে অনেক উদাসীন। সে মনে মনে সে তখনকার দৃশ্যে ভাবছিল যে কিভাবে সে তাকে ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে এবং বলেছে যে
সে সবকিছুর জন্য রেসপন্সিবিলিটি নেবে। এরকম করার পর দেখা যায় ওখানে সেওনজাই আসে এবং ওর পাশে বসে আর জিজ্ঞাসা করে যে, "তুমি কি করছো?" তখন হানদংহা বলে যে, "আমি লিজুনের জন্য জিঞ্জার টি রেডি করছি।" তখন দেখা যায় যে সেওনজাই বলে, "তোমাকে এসব কিছুই করতে হবে না। সে জিঞ্জার টি বা গার্লিক এসব কিছুই খেতে পারবে না।" তখন হানদংহা বলে, "আসলে আমি যখন অসুস্থ হতাম তখন সবসময় আমার মা আমাকে এটাই বানিয়ে দিত।" তখনই দেখা যায় যে সেওনজাই বলে যে, "আসলে ও একটু এমনই, স্ট্রেস নিতে পারে না। তোমার এত চিন্তা করতে হবে না।" দংহা তখন বলে যে, "ওর টেম্পারেচার অনেক লো। আচ্ছা সত্যি কি ওকে হসপিটাল নিতে হবে না?" তখন দেখা যায় সেওনজাই বলে যে, "না, ওকে হসপিটাল নিতে হবে না। ও এমনিই ঠিক আছে।" এবং তখন সেওনজাই আরো বলে, "আচ্ছা তুমি কি তার জন্য চিন্তিত?" তখন হানদংহা মাথা নেড়ে হ্যাঁ বলে এবং এই কথা শুনে সেওনজাই একটু হাসে। তারপর বলে, "আচ্ছা ঠিক আছে। তুমি মনে হয় অনেক টায়ার্ড। তুমি গিয়ে রেস্ট করো আর আমি এটা নিয়ে তার কাছে যাচ্ছি।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজুন তার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে। যেখানে দেখা যায় যে সে হাফ ব্লাড হওয়ায় তার সাথে যে ভ্যাম্পায়ার গুলো থাকে তারা তাকে ব্লাড খেতে বলে। কিন্তু সে খেতে পারে না। এজন্য সবাই তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে। এবং তখনই দেখা যায় যে লিজুনের ঘুম ভেঙে যায় এবং তখনই রুমে প্রবেশ করে সেওনজাই। সে ওই জিঞ্জারটি নিয়ে এবং তখন তার কাছে গিয়ে বলে যে, "তুমি ঘুমের ভান ধরতে একদমই ওস্তাদ।" তখন লিজুন বলে, "সত্যিই আমি এবার ঘুমাবো।" তখন দেখা যায় যে সে বলে, "আচ্ছা তুমি তো বাসা থেকে ১০০ মিটার দূরেও যাও না। তাহলে তুমি আজকে সারাদিন কি হানতংহাকে ফলো করছিলে? এবং সেটা তুমি কেন করেছো?" তখন দেখা যায় যে লিজুন বলে যে, "আমি শুধু চাইছিলাম যে ওর কোনো দোষ খুঁজে পেতে এবং যাতে ওকে বাসা থেকে তাড়িয়ে দিতে পারি।" তখন লিজুন বলে, "কিন্তু তুমিই বলেছিলে যে তাকে চুপচাপ এখান থেকে চলে যেতে হবে এবং সেজন্যই তুমি কাজ করছো।" তখন দেখা যায় যে সেওনজাই আরো বলে যে, "তুমি একটু অন্যরকমের কথাবার্তা বলছো না?" তখন দেখা যায় লিজুন বলে, "আমার তো মনে হয় সমস্যা তোমার। তোমাকে আজকাল আমি বাসাতেই দেখতে পাচ্ছি। তুমি বাসা ছেড়ে কোথাও যাচ্ছ না। আসলে ঘটনা কি বলো তো? তুমি যে বলেছিলে হানদংহাকে তুমি পছন্দ করো, এটা কি সত্যি বলেছিলে?" তখন দেখা যায় যে সেওনজাই বলে যে, "সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না এবং আমি এটা নিয়ে কথাও বলতে চাই না।" তারপরে ওই মগটা দেখে বলে যে, "এটা কি?" তখন দেখা যায় যে সেওনজাই বলে যে, "এটা জিঞ্জার টি। হানদংহা যখন অসুস্থ থাকে তখন নাকি তার মা তাকে এটা খেতে দেয়। অতএব সে এটা তোমার জন্য বানিয়েছে।" তখনই দেখা যায় যে সেওনজাই আরো বলে, "তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এটা খাও। আর যদি ভালো না লাগে তাহলে এখানেই রেখে দাও।" এই কথা বলে দেখা যায় যে সে ওখান থেকে চলে যায়। আর লিজু ওই মগটার দিকে একবার তাকায় এবং সেটা হাতে নেয়। তারপর ওটার ঘ্রাণ নেয়। কিন্তু তার কাছে অপছন্দের হলেও এটা হানদংহা বানিয়েছে এটা ভেবে সে ওটা খেয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজুন কিছু মেডিসিন নেয় এবং হানদংহার ওই ব্যথার কথা ভেবে। তারপর সে ভেবে পায় না যে আসলে সেটা কিভাবে দেবে ওকে। তারপর প্র্যাকটিস করতে থাকে যে, "নাও এটা তুমি নিয়ে ট্রিটমেন্ট করো তোমার নিজের।" কিন্তু আবার বলে যে, "না এভাবে না।" তারপর আবার বলে যে, "তুমি বাঁচো কিংবা মরো তাতে আমার কিছু যায় আসে না। জাস্ট তুমি ট্রিটমেন্ট করো।" তখনই দেখা যায় হানদংহা পিছনে চলে আসে এবং বলে যে, "হাইয়ু।" তখনই দেখা যায় যে লিজুন একটু অবাক হয়ে যায় এবং সে ওই প্যাকেটটা ওর সামনে ধরে আর বলে যে, "তুমি মরো কিংবা বাঁচো তাতে আমার কিছু যায় আসে না। জাস্ট তুমি তোমার ওই ব্যথা ট্রিটমেন্ট করো।" তখন দেখা যায় হানদংহা খুশি হয়ে যায় এবং ওটা হাত থেকে নেয় আর বলে, "হাইয়ু এটা আমার জন্য?" তখন লিজুন বলে, "হ্যাঁ, এটা তোমার জন্যই।" হান-দংহা বলে যে, "থ্যাঙ্কফুলি আমার যে ব্যথা ওটা তেমন সিরিয়াস কিছু না।" এবং সে আরো বলে, "আমি এটা খুব ভালোভাবে ব্যবহার করব।" এবং তখনই দেখা যায় সে কথা শুনে লিজুন ওখান থেকে চলে যেতে নেয়। আর তখনই হান-দংহা ওকে পেছনে ডাকে আর বলে যে, "হাইয়ু আমি এটা কিভাবে এপ্লাই করব?" এই কথা শুনে লিজুন কতক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজুন হান-দংহার ওই ব্যথায় ঔষধ লাগিয়ে দেয় এবং তখনই দেখা যায় যে তার চোখ পড়ে হান-দংহার পুরনো ফোনটার উপর, যার মডেল ছিল অনেক পুরনো। তখন সে জিজ্ঞাসা করে, "আচ্ছা এই অ্যান্টিকটা কি?" তখন হান-দংহা বলে যে, "আসলে এটা আমার মোবাইল। আমার মা-বাবা আমাকে এটা কিনে দিয়েছিল।" এবং তখন দেখা যায় লিজুন বলে, "ও তার মানে তো এটা পুরোপুরি ভিনটেজ।" তখন সে কথা শুনে দেখা যায় হান-দংহা হেসে ফেলে এবং দেখা যায় যে সে আরো বলে যে, "হাইম আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি?" তখন লিজন বলে, "হ্যাঁ, জিজ্ঞাসা করো।" তখন হানদংহা বলে, "আচ্ছা থাক, ওটা আপনার মনে হয় পার্সোনাল ব্যাপার হয়ে যাবে। আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাইছি না।" তখন লিজন বলে, "কেউ যখন কথা পুরোপুরি সম্পন্ন না করে তখন আমার খুবই খারাপ লাগে।" তখনই দেখা যায় যে হানদংহা বলে, "আচ্ছা ঠিক আছে।" তখনই দেখা যায় লিজুনকে জিজ্ঞাসা করে হানদংহা যে, "আপনি কখন থেকে এখানে বসবাস করেন?" তখন দেখা যায় লিজুন বলে যে, "ছোটবেলা থেকেই।" এবং তখন বলে যে, "আচ্ছা তখন কে কে ছিল?"
তখন লিজুন বলে যে আমি, আমার বোন আর আমার গডফাদার। তখন হানদংহা জিজ্ঞাসা করে তাহলে আপনার বাবা মা? তখন লিজুন বলে যে তারা জানি না কোথায় আছে এবং আমি সত্যি এটা বলতে পারি না। তখন হানদংহা বলে যে আমারও বাবা মা নেই, তারা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। তারা সবসময় চাইতো যে আমি বড় কোনো শহরে গিয়ে লেখাপড়া করি, কিন্তু সেটা আমার কখনোই পছন্দ ছিল না। আমি বারবার না বলেছি, কিন্তু তারপরে দেখ আমি শহরে চলে এসেছি। তখনই লিজুন জিজ্ঞাসা করে যে কেন তুমি আসতে চাইতে না? তখন হানদংহা বলে আসলে আমি গ্রাম থেকে উঠে এসেছি এবং আমি ভাবতাম যে এই শহরে আসলে আমি একা হয়ে যাব এবং অন্যান্য সবার থেকে আলাদা হয়ে যাব, এই জন্যই আমি এখানে আসতে চাইনি। লিজুন তখন তার ছোটবেলায় একা থাকার কথা চিন্তা করে এবং দেখা যায় যে হানদংহা তখন বলে তুমি সম্ভবত আমার এই ফিলিংসটা বুঝতে পারবে না। তখন লিজুন ওর দিকে তাকিয়ে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই যে লিজুন হানদংহার মাথা মুছিয়ে দিচ্ছিল এবং হানদংহা তখন বলে যে হায়ুম আপনাকে এসব করতে হবে না, আমি নিজেই এটা করে দিতে পারবো। এবং তখন দেখা যায় লিজুন বলে যে আমি তোমাকে সাহায্য করছি এই জন্য যে তোমার যে ব্যথাটা ওটা যেন পানির স্পর্শ না লাগে, তাহলে এটা আরো খারাপ হয়ে যাবে। তখন হানদংহা বলে যে সমস্যা নেই, আমি এই ট্রিটমেন্টের জন্য আপনাকে কষ্ট দেবো না। এবং তখনই দেখা যায় যে ও চোখ বন্ধ করে এই কথাগুলো বলছিল আর লিজুন ওর মাথাটা তোয়ালে দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছিল। হঠাৎ করে লিজুনের চোখ পড়ে হানদংহা ঠোঁটের দিকে এবং সে একদম এক মনে তাকিয়ে থাকে ওর ঠোঁটের দিকে। তারপর হঠাৎ করেই দেখা যায় যে হানদংহা চোখ খুলে এবং বলে যে ও রাইট, আমার একটা কথা মনে পড়েছে। আচ্ছা হায়ুব, আপনি ওই ক্যাফেতে কি করছিলেন তখন? তখন দেখা যায় যে লিজিউন কিছু বলার আগেই বাহির থেকে ওকে ইয়োনো আর জাইমিন খুঁজতে থাকে এবং বলে আচ্ছা হানদংহা কি এখনো বাসায় আসেনি? কিন্তু ওর তো এতক্ষণে বাসা চলে আসার কথা। এই কথা বলার পর দেখা যায় যে এদিকে বাথরুমের ভিতরে আমরা দেখতে পাই যে যখনই হানদংহা রেসপন্স করতে নেবে তখন লিজুন ওর মুখে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে এবং বলে একদমই শব্দ করবে না। আর আরো বলে যদি আমরা একসাথে বের হই তাহলে সেটা খুবই ওয়ার্ড দেখাবে এবং ওরা ভুল ভাবতে পারে। এজন্য বলে যে আমরা আলাদা আলাদা বের হবো। তখন হানদংহা বলে আচ্ছা ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই যে লিজুন হাতটা সরিয়ে ফেলে হানদংহার মুখ থেকে এবং ধীরে ধীরে দেখা যায় যে সে হানদংহার দিকে আগাতে থাকে এবং যেই তাকে কিস করতে নেবে তখনই দেখা যায় যে হানদংহার ফোনটা বেজে ওঠে এবং ওরা ছিটকে দূরে সরে যায় এবং ওখান থেকে সরি বলে লিজুন বেরিয়ে আসে। হানদংহা ওর বুকের বাম পাশটা চেপে ধরে। এর পরের দিন সময় দেখতে পাই হানদংহা ফ্রিজটা বন্ধ করে ওখান থেকে চলে যেতে নেয় এবং তখনই ইয়োনো আর জাইমিনোকে বলে যে দংহা তুমি কি রাতের খাবারটা খেতে চাও, স্পাইসি রাইস কেক বা ফ্রাইড চিকেন নাকি শুধু একটাই? তখন হানদংহা বলে মেবি নেক্সট টাইম এবং তোমাদের ধন্যবাদ, আমি এখন ওজন গেইন করতে পেরেছি। এই কথা বলার পর ও চলে যেতে নেয় আর সামনে লিজুন পড়ে এবং লিজুনকে অ্যাভয়েড করে ও ওখান থেকে চলে যায়। তখনই দেখা যায় যে জাইমিন আর ইয়নহো ওরা অনেক আনন্দ করে, কারণ ওরা শুনেছে যে হানদংহা ওজন গেইন করতে পেরেছে, তার মানে ওরা এখন তার রক্ত খেতে পারবে। এই জন্য তারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু ওরা খুশি করতে করতেই দেখা যায় যে সামনে ওদের চোখ পড়ে লিজুনের দিকে এবং ওরা দুজনেই থেমে যায়। এরপর ধীরে ধীরে ওরা ওখান থেকে কেটে পড়ে আর লিজুন কিছু একটা ভাবে। এরপর আমরা রাতের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে লিজুন ওর বেডের উপর বসে আছে এবং সে হানদংহার সাথে কাটানো ওই মুহূর্তগুলো মনে করে। এরপর ধীরে ধীরে সে রুম থেকে বের হয় এবং হানদংহার রুমে নক করে। হানদংহা দরজা খুলে দেয় এবং লিজুনকে দেখে সে অবাক হয়ে যায়। লিজুন তখন হানদংহাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? তখন হানদংহা বলে কই না তো। তখন দেখা যায় লিজুন আবার বলে যে একটু আগে যা ঘটেছে তার জন্য সরি, আসলে আমি বুঝতে পারিনি। তখন হানদংহা বলে না ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এরপরে দেখা যায় হানদংহা বলে যে আসলে কালকে আমার তাড়াতাড়ি কাজে যেতে হবে এবং আমি এখন ঘুমাবো। একথা বলে সে দরজাটা আটকাতে নেয়, কিন্তু তখনই দেখা যায় লিজুন ওটা আটকাতে দেয় না আর বলে আচ্ছা তোমাকে আমার একটা ফেভার নেওয়ার আছে তোমার থেকে। তখন একথা বলে সে ভেতরে ঢুকে যায়। তখন হানদংহা জিজ্ঞাসা করে কি সেটা? তখনই দেখা যায় যে লিজুন বলে আজকে তুমি আমার সাথে ঘুমাবে। এই কথা শুনে হানদংহা তো একদম ফ্রিজ হয়ে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, শুরু করছি কে বিএল সিরিজ মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 5। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লিজুন একটা ছবি দেখে যেটা হানদংহা ওর বাবা মায়ের সাথে তুলেছিল। তখন দেখা যায় যে হানদংহা বলে তুমি বাচ্চা না, কি এমন স্বপ্নে দেখো তুমি যে তুমি একা ঘুমাতে ভয় পাও? তখন দেখা যায় লিজুন ওখান থেকে উঠে বেডের এক সাইডে গিয়ে শুয়ে পড়ে। তখন হানদংহা বলে যে ওটা আমার সাইড। তখন লিজুন বলে আমি এই রুমে থাকতাম একসময়।
তখন হানদংহা বালিশটা নিয়ে তার ফ্লোরে বসে পড়ে এবং এরপরে আমরা দেখতে পাই যে হানদংহা এবং লিজুন দুজনেই শুয়ে পড়েছে, হানদংহা নিচে এবং লিজুন বেডের উপরে। তখন হানদংহা লিজুনকে জিজ্ঞাসা করছে, হায়ুং আপনি কি ঘুমিয়ে পড়েছেন? তখন দেখা যায় যে লিজুন বলে না। আর হানদংহা সেটা শুনে জিজ্ঞাসা করে যে একটা ঘুমন্ত ব্যক্তি কথা বলে কিভাবে? তখন লিজুন বলে আমি বলতে পারি। তখনই দেখা যায় যে হানদংহা বলে আপনি কি জানেন যে আমি নিচে ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না? তখন লিজুন বলে তুমি না কান্ট্রি সাইড থেকে এসেছো? তখন হানদংহা বলে যে কান্ট্রি সাইডের লোকেরাও এখন বেডে ঘুমায় এবং আমার বাবা মা সবসময় আমাকে বেডে ঘুমাতে দিত। তখন লিজুন বলে তো? তখন দেখা যায় হানদংহা বলে কিছুই না, আমি জাস্ট শেয়ার করার কথা বলছিলাম। এরপরে দেখা যায় যে হানদংহার চোখ পড়ে উপরে ছাদের সাথে টাঙানো কিছু স্টারের উপর। তখন সে বলে যে আচ্ছা, এই স্টারগুলো কি আপনার গ্র্যান্ডফাদার আপনার জন্য টাঙিয়েছিল যাতে এটা আপনি দেখতে দেখতে ঘুমিয়ে যেতে পারেন? তখন দেখা যায় লিজুন বলে যে হ্যাঁ, সে টাঙিয়েছিল আমার জন্য। এবং সে আরো বলে যে আমার একসময় ইনসোমনিয়া ছিল এবং সেটা কখন থেকে আমি নিজেও জানি না এবং অনেক আগে থেকেই। আর আমি ভাবতাম যে এই এত বড় পৃথিবীতে আমি একাই শুধু জেগে আছি, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে এবং আমি তখন অনেক কান্না করতাম। আর এইজন্যই গডফাদার আমার জন্য ওগুলো লাগিয়ে দিয়েছিল যাতে আমি সারারাত এগুলো গণনা করতে পারি এবং গুনতে গুনতে আমি না ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়ি। এইজন্যই। এই কথা শুনে দেখা যায় যে হানদংহা তাড়াহুড়ো করে বেডের উপর ওঠে এবং লিজুনের বুকের উপর হাত দিয়ে আস্তে আস্তে করে থাপ্পড় দিতে থাকে। তখন দেখা যায় যে লিজুন জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করছো? তখন হানদংহা বলে যে আমি এভাবে করলে আপনি খুব ইজিলি ঘুমিয়ে পড়বেন। তখনই দেখা যায় যে লিজুন ওর হাতটা ধরে ফেলে এবং বলে তুমি এটা করছো যাতে তোমার কোলে ঘুমাতে না হয় এইজন্য, তাই না? তখন দেখা যায় যে হানদংহা হাতটা সরিয়ে ফেলে এবং সে বলে যে হাইয়ুম চলেন, এর পরবর্তীতে আমরা সত্যিকারের তারা দেখতে যাব। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউনহো আর জায়মিন ওরা দুজনে পা টিপে টিপে উপরে আসে এবং বলে যে আমার মনে হয় যে হানদংহা ঘুমিয়ে পড়েছে। এবং তখন তারা দরজার কাছে যায় হানদংহার এবং বলে যে আচ্ছা আমি নক করছি। তখন দেখা যায় ইউনহো বলে আচ্ছা, আমরা তাকে কামড় দেবো, যদি তার রক্ত মিষ্টি না হয় তাহলে কি করব আমরা? তখন দেখা যায় যে জাইমিন বলে যে ডেট ওভার প্লাজমা খাওয়ার থেকে তো অনেক ভালো। তখনই দেখা যায় যে জাইমিন আবার দরজা নক করতে নেয়, কিন্তু তখনই ইউনহো ওর হাতটা ধরে ফেলে এবং বলে আচ্ছা, তুমি কি সত্যি হানদংহার রক্তের উপর অ্যাডিক্টেড হয়ে গেছো? তখন দেখা যায় জাইমিন বলে কি যে বলো না তুমি? তখনই দেখা যায় ভেতরে সেটা দেখছিল এবং বলে যে দ্যাটস রাইট, আমি কি তার প্রাইভেট লাইফে খুব বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি? আবার বলে, "কেন করব না? তাকে যদি কেউ কামড়ে দেয় এবং যদি সিস্টার সেটা জানতে পারে, তাহলে এইগুলো কে সমাধান করবে? আমাকেই তো করতে হবে, তাই না?" এই কথা বলার পর দেখা যায় যে সে নিচের দিকে তাকায় এবং দেখতে পায় ছোট একটা বাচ্চা। সে দেখে যে ভ্যাম্পায়ার রাসবেরি কেক এবং বলে, "আচ্ছা, ভ্যাম্পায়ার কি সত্যিই এই পৃথিবীতে আছে?" একদমই নেই। তখনই দেখা যায় যে হ্যাঁ, লিজুন ওই বাচ্চাটার দিকে তাকায় এবং ওই বাচ্চাটা ওর চোখের দিকে তাকিয়ে বলে যে ভ্যাম্পায়ার। লিজুন তখন ওই বাচ্চাটিকে বলে যে তুমি কি ওটা খেতে চাও? তখন দেখা যায় যে বাচ্চাটা বলে যে আমি এটা নিতে চাই। আর এই কথা শুনে দেখা যায় হানদংহা পেছনের দিকে তাকায় এবং বাচ্চা সহ লিজুনকে দেখতে পায়। তখন বাচ্চাটা বলে যে এটা ভ্যাম্পায়ার বলেছে সে আমাকে এটা কিনে দেবে। তখন দেখা যায় যে হানদংহা বলে ও তুমি বলছো ভ্যাম্পায়ার রাসবেরি কেকের কথা? তখন দেখা যায় ছেলেটা বলে হ্যাঁ সেটাই। তখন হানদংহা জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কে, তুমি কি একে চেনো? তখন ছেলেটা তার পরিচয় দেয়, সে কোন স্কুলে পড়ে এবং কোন গ্রেডে। তখন দেখা যায় যে সে আরো বলে যে হ্যাঁ আমি চিনি তো তাকে, সে একজন ভ্যাম্পায়ার। তখনই দেখা যায় যে লিজুন ওই ছেলেটাকে উঠে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বলে যে আমি একটা আইস আমেরিকানো চাই। এই কথা বলার পর দেখা যায় যে ওরা দুজনেই একটা টেবিলে গিয়ে বসে এবং হানদংহা ওদের অর্ডার অনুযায়ী ওর খাবারগুলো নিয়ে আসে। হানদংহা তখন লিজুনকে বলে যে একটা স্লিপলেস লোক কি করে কফি খেতে পারে, তার থেকে বরং তুমি চা খাও। এবং তখনই দেখা যায় যে লিজুন বলে আচ্ছা, তোমার কাজ শেষ হবে কখন? তখন হানদংহা বলে কেন, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তখন লিজুন বলে যে উজিনের পরিবার আসার আগ পর্যন্ত তো আমি ওর জন্য অপেক্ষা করব, ততক্ষণে যদি তোমার কাজ শেষ হয়। তখন হানদংহা বলে এই তো আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর হানদংহা উজিনের দিকে তাকায় এবং বলে যে তোমার যা খেতে ইচ্ছা করবে তুমি এই মিস্টারকে বলবে, সে তোমাকে সব কিনে দেবে। তখন উজিন বলে আচ্ছা ঠিক আছে। এরপর হানদংহা ওখান থেকে চলে যায়। তখন উজিন লিজুনকে বলে আচ্ছা মিস্টার, আমি কি আপনাকে একটা কথা বলবো? তখন দেখা যায় যে লিজন বলে হ্যাঁ বলো। তখন চুপি চুপি উজিন বলে আচ্ছা, আপনি কি এই মিস্টারের প্রতি ইন্টারেস্টেড?
তখন দেখা যায় যে লিজন অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তোমাদের ক্লাসে কি এগুলোই শেখানো হয়? তখন দেখা যায় যে ছেলেটা বলে যে এগুলো শেখানো হয়, এর থেকে অনেক বেশিও। আসলে ২ টা জিনিস কখনোই চেপে রাখা যায় না। এক হলো ভালোবাসা আর এক হলো আপনার হাঁচি। এই কথা শুনে দেখা যায় যে লিজন আরো বেশি অবাক হয়ে যায় যে এতটুকু বাচ্চা এই কথাগুলো কিভাবে বলছে। তারপরে দেখা যায় যে ছেলেটা আরো বলে, আমি আপনাকে একটা সিক্রেট বলি? তখন লিজন বলে, হ্যাঁ বলো। সে বলে যে ওই লোকটাও আপনার উপর ইন্টারেস্টেড। এই কথা শুনে দেখা যায় যে লিজন আরেকবার হানদংহার দিকে তাকায় এবং হানদংহাও ওর দিকে তাকায় এবং দুজনের চোখাচোখি হতেই দুজনেই একটু মিষ্টি করে হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়নহো এবং জায়মিন ওরা দুজনেই একটা কোর্টে ওরা বল খেলছিল এবং দেখা যায় যে ইয়নহো বারবার একটা পয়েন্ট করতে পারলেও জাইমিন সেটা কিছুতেই করতে পারছিল না। তখন দেখা যায় ইয়নহো জাইমিনকে সাহায্য করে এবং ওরা একটু ক্লান্ত হয় তারপর বসে পড়ে। তখন দেখা যায় যে ওদের দুজনের হাত এক জায়গায় পড়ে এবং তাড়াতাড়ি করে জাইমিন হাতটা সরিয়ে নেয় এবং বলে, চলো আমরা আরেকটু খেলি। তারপর ইয়নহো উঠে দাঁড়ায়। এর ভেতরে দেখা যায় যে কোর্টের ভেতর বাহির থেকেও ছেলেরা আসছে। তখনই ও বলে যে, না আমি এখন আর খেলবো না। কিন্তু ওই ছেলেগুলো ওদেরকে অফার করে। জাইমিন রাজি না হলেও ইয়নহো ওদের সাথে খেলতে রাজি হয়ে যায় এবং ওদের সাথে খেলার জন্য ওখান থেকে চলে যায়। আর এই দৃশ্য দেখে জাইমিনের খুবই খারাপ লাগে। সে চুপচাপ করে এক পাশে বসে থাকে এবং ওদের খেলা দেখতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা ওর কাজ শেষ করে ক্যাফেতে লক লাগিয়ে বের হয়ে আসে এবং তখনই দেখা যায় যে সে লিজনকে বলে, এখন কি আমরা বাসায় যেতে পারি? তখন লিজন ওকে ধরে এবং বলে যে না। তখন হানদংহা বলে, কেন? তখন লিজন বলে, আমার এটা মনে হয় যে আমার ইনসমনিয়া এই কারণেই বেশি বেড়েছে যে আমি আশেপাশটা বেশি করে একটু ঘুরে দেখছি না, একটু হাঁটাহাঁটি করছি না। সো আজকে আমি ভেবেছি যে আমি একটু হাঁটাহাঁটি করব। তখন দেখা যায় হানদাঙ্গা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার পথে যান, আমি বাসায় চলে যাচ্ছি। তখন দেখা যায় যে লিজন ওকে ধরে ফেলে এবং বলে যে, আচ্ছা আজকে যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে কি তুমি আমার সাথে ঘুরবে? এমন কি কিছু আছে যা তুমি এই সেউল শহরে করতে চাও? লিজনের কথা শুনে হানদংহা একটু হাসে। লিজন একটু ইতস্তত বোধ করে এবং তখন দেখা যায় যে হানদংহা বলে, আচ্ছা তুমি কি আমার প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করছো? তখনই দেখা যায় যে লিজন ওর জামার হাতাটা ছেড়ে দেয় এবং হানদংহা তখন বলে যে, আচ্ছা এমন অনেক কিছুই আছে আমি যেটা করতে চাই। এরপরে দেখা যায় যে ওরা পুরো শহরটা ঘুরতে থাকে এবং বিভিন্ন ধরনের খাবার খায় আর বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়োনহো আর জাইমিন ওদের খেলা শেষ হয়ে যায়। ইয়োনহো অনেক খুশি থাকে। সে বলে, এটা অনেক মজা ছিল। তুমি কেন খেললে না? এবং চলো আমরা পরবর্তীতে একসাথে খেলি। তখন দেখা যায় জাইমিন বলে, না। তখনই দেখা যায় যে ইয়োনো বলে, তারা মানুষ বলে তাই বলে তুমি খেলবে না? কিন্তু তারা অনেক ভালো। আমি অলমোস্ট হারতে বসেছিলাম। আমরা নেক্সট টাইম একসাথে খেলবো। চলো। তখন জাইমিন বলে, না আমার ভালো লাগে না, আমি খেলবো না। তখন দেখা যায় যে ইয়োনো বলে, কেন খেলবে না? তারা তো অনেক ভালো খেলে। আর চলো একসাথে আমরা খেলাধুলা করে ওদেরকে হারিয়ে দেই। তখনই দেখা যায় যে জাইমিন অনেক রাগ করে এবং বলে, আমি একদমই পছন্দ করি না। এই কথা শুনে ইয়োনহো একদম থমকে যায়। ওর দিকে তাকায় আর বলে, কি বললে তুমি? জাইমিন তখন বলে, কে বলেছে তোমাকে যে আমি বাস্কেটবল খেলা পছন্দ করি? তখন দেখা যায় যে ইয়োনহো বলে, আমরা তো অনেক খেলেছি এর আগে। আমি ভেবেছিলাম তুমি পছন্দ করো। জাইমিন তখন বলে, আমি এটা খেলেছি কারণ শুধু তুমি। এবং তখন ইয়োনহো বলে, কি বললে? জাইমিন তখন বলে, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটা একদমই পছন্দ করি না। তুমি পছন্দ করো বিধেই আমি এটা খেলেছি তোমার সাথে, কারণ আমি তোমাকে পছন্দ করি। আর এই বিষয়ে তুমি একদমই ক্লুলেস। এই কথা শুনে ওখান থেকে দেখা যায় যে ইয়োনহো থমকে যায় এবং জাইমিন চলে যায়। ওর যাওয়ার পথের দিকে ইয়োনো তাকিয়ে থাকে এবং তার বুকের বাপাশে তার হাতটা চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জুন আর দংহা ওরা একটা সুপার শপে যায় এবং সেখান থেকে লিজুন জামাকাপড় খুঁজতে থাকে আর হানদংহা একটা ব্রেসলেট দেখে এবং বলে যে এটা লিজুনের অনেক ভালো মানাবে। তখনই দেখা যায় যে লিজুন ওকে ডাকে এবং কিছু ড্রেস দেয় ওকে ট্রাই করার জন্য। আর তখন দেখা যায় যে হানদংহা ওই ড্রেসগুলো ট্রাই দিতে থাকে এবং দেখা যায় যে ওকে সব ড্রেসই অনেক ভালো মানায় এবং একটা ড্রেস অনেক বেশি ভালো মানায় ওকে। তখন ওই শপকিপার আসে একটা ক্যামেরা নিয়ে এবং বলে যে, আপনার এই স্টাইলটা অনেক সুন্দর হয়েছে। আমি কি আপনার কিছু ছবি তুলতে পারি এই জায়গাটায়? তখন দেখা যায় যে হানদংহা রাজি হয়ে যায় এবং তার গিয়ে ওইখানে দাঁড়ায়। তখন দেখা যায় ও শপকিপার তার একটা ছবি তোলে এবং পাশ থেকে দাঁড়িয়ে থাকে লিজুন। লিজুনকে তারপর ওই লোকটা বলে, আপনিও তার সাথে একটা ছবি তুলুন না। তখন দেখা যায় যে লিজুন একটু ইতস্তত করে কিন্তু হানদংহা টেনে নিয়ে আসে ওর সাথে এবং ওরা দুজনেই ছবি তুলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং সেই ব্লুপ্রিন্টটা তখন দেখা যায় হানদংয়ের হাতে এবং সে খুশি হয়ে যায় এবং বলে যে, আপনি মনে হয় ছবি তোলার সময় একটু ইতস্তত ছিলেন। তখন দেখা যায় যে লিজন বলে, কেন?
তখন হান্তঙ্গা বলে, দেখেন আপনার চোখের ভেতর থেকে যেন আলোক রশ্মি বের হচ্ছে। লিজুন একথা শুনে একটু ঘাবড়ে যায়। লিজুন তখন বলে, ওই ক্যামেরাটাই মনে হয় ভালো না। তখন দেখা যায় যে হান্তঙ্গা বলে, আমি ছবিটা রেখে দিয়েছি। এই কথা বলে সে ভেতরের পকেটে রেখে দেয়। এবং তখন দেখা যায় যে লিজুন বলে, আচ্ছা তুমি কি আর কোনো কিছু করতে চাও? তখন হান্তঙ্গা বলে, আমি অনেক কিছুই করতে চাই, যেমন স্কেটিং, এবং আমি সাগর দেখতে চাই। তখন দেখা যায় যে লিজন বলে, সাগর? তখন হান্তঙ্গা বলে যে আমি কখনোই সাগরে যাইনি। তখনই দেখা যায় লিজন কিছু একটা ভাবে। আর ওদিকে ঘড়ি দেখে হান্তঙ্গা বলে যে আমাদের লাস্ট বাস চলেই এসেছে। এই কথা বলে সে লিজনের হাত ধরে দৌড়তে থাকে। কিন্তু দেখা যায় দৌড়তে দৌড়তে ওরা যখনই বাস স্টপে চলে যায়, তখনই দেখা যায় যে লাস্ট বাসটা মাত্রই স্টেশন ছেড়ে চলে গেছে। এই দৃশ্য দেখে ওরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং হান্তঙ্গা বলে, আমরা তো বাস মিস করে ফেললাম, এখন কি হবে? তখন দেখা যায় যে ওই হাত ধরা অবস্থাটা মনে পড়ে হান্তঙ্গার, এবং হান্তঙ্গা হাতটা সরিয়ে নিতে চায়। কিন্তু লিজুন শক্ত করে সেটা আরো ধরে রাখে। এরপরে তারা গিয়ে ওখানের বেঞ্চে বসে এবং বলে, নিশ্চয়ই এখানে ক্যাব পাওয়া যাবে। তখন দেখা যায় দুজনেই বসে থাকে এবং একটু পরেই দেখা যায় যে হান্তঙ্গা ঘুমিয়ে পড়ে এবং ওর মাথাটা অপরদিকে হেলে পড়তে নেয়। কিন্তু লিজুন সেটা লক্ষ্য করে মাথাটা আস্তে করে এনে ওর কাঁধের উপরে রাখে এবং তখনই দেখা যায় একটা ক্যাব আসে। কিন্তু লিজুন ওটাকে চলে যেতে বলে। এরপরে দেখা যায় যে লিজুন একবার হান্তঙ্গার মুখের দিকে তাকায় এবং নিজেই একটু হেসে ওঠে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পিছনের একটু কাহিনী, যেখানে ওদের ছবি তোলা হয়। সেখানে দেখা যায় যে ছবি তোলার সময় হঠাৎ করেই লিজুন হান্তঙ্গার দিকে তাকিয়ে হেসে ফেলে এবং তখনই ক্যামেরাম্যান ওই দৃশ্যটুকু ক্যাপচার করে ফেলে। আর এইখানেই শেষ হয়ে যায় এই পর্বের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 6। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হান্তংহা তার রুমে ঘুমোচ্ছিল। তখনই দেখা যায় তার স্বপ্নের ভেতরে সে দেখতে পায় যে লিজুন ওর কাছাকাছি এসেছে এবং তার দাঁত দিয়ে ওর ঘাড়ে কামড় বসাচ্ছে। এই দৃশ্য দেখে ওর ঘুম ভেঙে যায় এবং ও তড়িঘড়ি করে উঠে বসে এবং নিজের ঘাড়ে হাত দেয়। তারপর বলে যে এটা কি ছিল? এরপরে দেখা যায় যে সে রুমের দরজা খুলে বাইরে বের হয় এবং লিজুনের দরজায় বারবার নক করতে থাকে এবং বলে যে, হাইয়ুং, আপনি কি জেগে আছেন? তখন দেখা যায় ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। যার কারণে সে বলে, হাইয়ুং তো বলেছিল যে তার ইনসমনিয়া আছে। তাহলে সে এত নিশ্চিন্তে কি করে ঘুমোচ্ছে? এরপরে দেখা যায় যে ও ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ও টেবিলের কাছে যায় এবং দেখে সেখানে ওর ফোনটা বাজতেছিল। মানে লিজুনের ফোন বাজতেছিল। লি অখি ফোন করেছে। সেটা দেখে তখন দেখা যায় যে হানদংহা ওই ফোনটা পিক করে এবং তখন দেখা যায় লি অখি বলে, লিজুন, তোমার সাথে কন্ট্রাক্ট করা এত হার্ড কেন? এবং সে আরো বলে, তুমি কি সময় মতো তোমার মেডিসিন নিচ্ছ? এবং তখন দেখা যায় সে আরো বলে যে তুমি ওই ব্লাড প্লাজমাটা নিতে ভুলো না কিন্তু। তখনই দেখা যায় যে রুম থেকে লিজুন বের হয় এবং ওকে কথা বলতে দেখে তাড়াতাড়ি করে এসে ফোনটা নিয়ে নেয় এবং বলে যে, কি করছিলে তুমি? তখন দেখা যায় যে হানদংহা বলে, আপনার ফোনটা অনেক জোরে জোরে বাজছিল। আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, এই জন্য তাড়াতাড়ি করে এটা বন্ধ করতে এসেছি। তখন দেখা যায় লিজুন একটু বিরক্ত হয় এবং বলে যে, বলেছি না আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। তোমার যা মনে চায় তুমি কি সেটাই করবে? তখন দেখা যায় যে সে কিছু বলতে নেয়, কিন্তু লিজন ওকে কিছুই বলতে দেয় না। সে তখন আরো বলে যে, তোমার লিমিট তুমি ক্রস করো না। এই কথা বলে লিজন ওখান থেকে চলে যেতে নেয়। তখনই হানদংহা বলে যে, আপনি আগে লিমিট ক্রস করেছেন, আমি করিনি। ওর কথা শুনে লিজন পিছনে ফেরে। হানদংহা তখন বলে, আচ্ছা, আপনি আমাকে খুঁজতে কেন এসেছিলেন আজকে? তখন দেখা যায় যে লিজন বলে, আমি তো বলেছি যে আমার ঘুম আসছিল না, এই জন্য আমি এসেছিলাম। তখন দেখা যায় যে হানদংহা বলে, এটাই কি সত্যি কথা? আর কোনো রিজন নেই? তখন দেখা যায় যে লিজন কিছুই বলে না। সে চুপ করে থাকে। তখন হানদংহা বলে, আপনার অনেক সিক্রেট এবং এটা কি প্রাইভেসি? তখন দেখা যায় সে আরো বলে, আমি ভেবেছিলাম আমরা অনেক কাছাকাছি চলে এসেছি এবং আমার সেটা এখন একদমই মনে হচ্ছে না। তখন দেখা যায় যে লিজন বলে, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। তখন দেখা যায় যে হানদংহা বলে, আপনার প্রাইভেসি এতই হার্ড? এই কথা বলে সে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় যে লিজন চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। আর এরপর আমরা দেখতে পাই ওপরের চেয়ারে বসে সেওনজাই এই কথাগুলো পুরোটাই শুনতে পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজুন অনেক সকালবেলা সে জগিং করছিল এবং এক জায়গায় দাঁড়িয়ে একটু পানি পান করে। তখনই হুট করে তার সামনে সেওনজাই চলে আসে, যার ফলে সে একটু চমকে ওঠে এবং বলে যে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তখন দেখা যায় যে সেওনজাই বলে যে, তুমি ভয় পেয়েছো?
তখন দেখা যায় যে লিজুন বলে, "আমি এখানে আছি সেটা তুমি কি করে জানলে?" তখন দেখা যায় সেওনজাই বলে, "আমি তোমার রুটিন সম্পর্কে সবই জানি।" এবং সে আরো বলে, "আচ্ছা এইবারে আবার কি হয়েছে?" তখন দেখা যায় লিজুন কিছু না বলে ওখান থেকে হাঁটা শুরু করে চুপচাপ। আর এই দৃশ্য দেখে তখন সেওনজাই বলে, "তুমি এরকম চুপচাপ হাঁটছো এটা আমার কাছে মোটেই ভালো লাগছে না।" তখন দেখা যায় যে লিজুন কিছুই বলে না, সে চুপ করে থাকে। তখন আবার সেওনজাই বলে, "আচ্ছা কি হয়েছে তোমার? তুমি তো এরকম না? হঠাৎ করেই এত স্ট্রেঞ্জ হয়ে গেলে কেন?" তখন দেখা যায় লিজুন চুপ করে থেকে আবার বলে যে, "আমার মুড ভালো না। আমি সারারাত চেষ্টা করেছি বই পড়ে কাটানোর এবং আমি ওয়ার্কআউটও করেছি। কিন্তু কোনোটাই কাজে আসেনি। আমার মুড ভালো হয়নি।" তখন দেখা যায় যে সেওনজা জিজ্ঞাসা করে, "আচ্ছা তোমার এই মুড খারাপের কারণটা কি?" তখন দেখা যায় লিজুন বলে, "আমি জানি না। আমি যদি জানতাম তাহলে তো এত ডিপ্রেশনে থাকতাম না।" তখন দেখা যায় যে সেওনজাই বলে, "এটার কারণ কি হানদং-হা?" এই কথা শোনার পর লিজুন চুপ করে ওখানে দাঁড়িয়ে যায় এবং ওর দিকে পিছনে ফেরে। তখন দেখা যায় যে সেওনজাই আবার বলে, "গতকালকে আমি তোমাদের ফাইটটা সম্পূর্ণই দেখেছি।" তখন দেখা যায় লিজুন বলে, "আমরা একদমই ফাইট করিনি।" তখন দেখা যায় যে সেওনজাই আবার বলে যে, "তোমার তো ফাইট করার জন্য ফিলিংস থাকতে হবে, তাই না? আমরা তো মানুষের জন্য ফিলিংস রাখতে পারবো না। বুঝতে পেরেছো?" এই কথা বলে দেখা যায় ওর কাঁধে একটা ধাক্কা দেয়। তখনই লিজুন আবার সামনে হাঁটা শুরু করে। তখন সেওনজাই আবার বলে, "লিজুন চলো আমরা ট্রিপে যাই। তুমি তো অনেক কিছুই চেষ্টা করলে, তোমার মুড ভালো হলো না। এবার চলো তোমার অপছন্দের কিছু কাজ করি। তাহলে যদি তোমার মুড ভালো হয়।" তখন লিজুন না করে দেয়। কিন্তু সেজনজাই বলে, "চলো না, আমারও মনটা অনেক খারাপ।" এই কথা বলেই দেখা যায় যে সে লিজুনের পেছন থেকে গলা জড়িয়ে ধরে এবং বলে, "আমি যদি তোমাকে এইভাবে রিকোয়েস্ট করি তাও তুমি যাবে না?" তখন দেখা যায় যে লিজুন ওর হাতটা সরিয়ে দেয় গলা থেকে এবং সামনে হেঁটে চলে যায়। তখন সেনজাই পেছন থেকে বলে যে, "তুমি কেমন ভাই বলো তো? আমি এত রিকোয়েস্ট করলাম তারপর রাজি হচ্ছ না।" তখনই দেখা যায় লিটন পেছনে ফেরে এবং বলে, "তার থেকে চলো আমরা সাগরে যাই, বীচ দেখে আসি।" এই কথা শুনে দেখা যায় যে সেয়নজাই কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওদের গাড়ি একদম রেডি হয়ে যায় এবং সেয়নজাই ভাবে যে শুধু ওরা দুজনেই যাবে। কিন্তু দেখা যায় যে লিজুন সবারই যাওয়ার ব্যবস্থা করেছে। সেয়নজাই বলে যে, "হঠাৎ সবাইকে কেন যেতে হবে?" তখন লিজুন বলে, "কেন? আমরা দুজন গেলেই তুমি খুশি হতে?" তখন সেয়নজাই বলে, "তাদের সমস্যা ছিল কি?" তখনই দেখা যায় ওখানে হানদং-হা আসে এবং ইউনহো ওর থেকে ব্যাগটা নেয় এবং বলে, "তোমার ব্যাগটা আমার কাছে দাও।" তখনই গাড়িতে উঠতে নিয়ে হানদং-হা চোখ পড়ে আয়নার দিকে, যেখানে লিজুন ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ও সেটা ইগনোর করে গাড়ির ভেতর ঢুকে যায়। আর এই দৃশ্যটা খেয়াল করে সেওনজাই। সে কিছুই বলে না। এরপরে দেখা যায় যে ইউনহো আর জাইমিন দুজনেই বাহিরে এবং তখন ইউনহো বলে, "আচ্ছা এই শীতের সময় আমাদেরকে কেন বিচে যেতে হবে?" তখন দেখা যায় জাইমিন বলে, "ভালোই হলো। শেষমেশ আমি হানদং-হার সাথে এক রুমে কাটাতে পারবো।" এবং সেই দিনটা চলেই আসলো। এই কথা শুনে ইউনহো বলে, "জাইমিন, আমি সরি ওই দিনের জন্য।" জাইমিন তখন বলে যে, "হঠাৎ করে তুমি সরি কেন বলছো? তাড়াতাড়ি গাড়িতে ওঠো।" তখন দেখা যায় ইউনহো বলে যে, "আচ্ছা তুমি কি পছন্দ করো?" তখন জাইমিন ওর দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। ইউনহো তখন আবার বলে যে, "চলো আমরা দুজনে একসাথে এমন একটা কাজ করি যেটা তোমার পছন্দের।" তখন দেখা যায় জাইমিন বলে যে, "আচ্ছা সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন গাড়িতে ওঠো।" এই কথা শুনে দেখা যায় ওরা দুজনেই গাড়িতে ওঠে। এরপর ওদের গাড়িটা ছেড়ে দেয় এবং পুরো পথে ওরা অনেক মজা করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওদের গাড়িটা সেই সমুদ্র পাড়ে চলে আসে এবং গাড়ি থেকে নেমেই ইউনহো আর জাইমিন সোজা দৌড়ে একদম পানির কাছে চলে যায় এবং দেখা যায় যে হানদং-হাও ওদের পিছন পিছন যায়। এরপর আমরা দেখতে পাই ওরা সকলেই অনেক মজা করে ওইখানে এবং একটু পরেই দেখা যায় হানদং-হা মাটিতে কিছু একটা আঁকাআঁকি করছিল। তখন লিজুন ওর কাছে যায় এবং বলে, "তোমার মুড কি এখন একটু ঠিক হয়েছে?" তখন হানদং-হা বলে, "হ্যাঁ, কিছুটা ঠিক হয়েছে।" তো এরপর আমরা দেখতে পাই ওরা দুজন পাশাপাশি বসে আছে। তখন দেখা যায় যে হানদং-হা বলে, "এটা আমার ১ম।" তখন লিজুন বলে, "কি ১ম?" তখন হানদং-হা বলে, "সমুদ্রে আমি এই ১ম।" তখন দেখা যায় লিজুন বলে, "তুমি বললে হাসবে, এটা আমারও ১ম টাইম।" তখন দেখা যায় যে হানদং-হা বলে, "সত্যি?" তখন লিজুন বলে, "হ্যাঁ, সত্যি।" এরপরে আবার বলে যে, "আচ্ছা এখন থেকে চলো আমরা অনেক কিছুই একসাথে করব ভবিষ্যতে।" তখন দেখা যায় যে লিজুন একটু হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা রুমের ভেতর যায় কিন্তু দেখা যায় শুধু একটা রুমই। তখন সেটা দেখে অবাক হয়ে যায় ইউনহো এবং বলে, "কিন্তু আমি তো ৩ টে রুম অর্ডার করেছিলাম।" এই কথা শুনে জাইমিন রেগে যায় এবং ওর কলার ধরে চাকাতে থাকে আর বলে যে, "তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না?" তখন দেখা যায় লিজন বলে, "ভালোই হলো, ট্রিপে এসে সকলে একত্রে ঘুমানো যাবে আর এটা অনেক মজা হবে।" এই কথা শুনে দেখা যায় যে
কেউ আর কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা সকলেই টেবিলে গোল হয়ে বসে আছে বারবিকিউ পার্টি করবে বলে। কিন্তু দেখা যায় ওখানে চুলোর কাছে দেওয়া হয় লিজুনকে, যে ওসবের আগামাথা কিছুই জানে না। তখনই দেখা যায় যে সে কিভাবে আগুন ধরাবে সেটাও বলতে পারে না। এই দৃশ্যটা দেখে তখন দেখা যায় যে ইউনহো পকেট থেকে একটা ব্লাড প্লাজমা বের করতে নেয়, কিন্তু জাইমিনোকে না করে দেয় এবং বলে, "তা থেকে চলো আজকে রাতটা আমরা আমাদের খাবারটা না খাই।" এবং তখনই দেখা যায় যে হান দং-হা বলে, "কিন্তু আমি তো আজকে মাংস খেতে চাই।" এই কথা শুনে দেখা যায় যে লিজুন ওর দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। আর ও চেষ্টা করতে থাকে ওই আগুনটা জ্বালানোর জন্য। তখনই হান দং-হা ওখান থেকে উঠে লিজুনের কাছে যায় এবং তার কাছ থেকে ওই কাঠিটা নিয়ে সে ওখানে আগুন জ্বালায়। আর এই দৃশ্য দেখে তখন ইয়নহো বলে, "বাহ! দেখো হান দং-হা কত অ্যামেজিং।" কিন্তু দেখা যায় যে লিজুন খেয়াল করে যে হয়তো ওর ঠান্ডা লাগছে। এইজন্য ওর নিজের গা থেকে ওর সোয়েটারটা খুলে সে হান দং-হাকে পরিয়ে দেয়। আর এই পুরো দৃশ্যটা তখন সেওনজাই খেয়াল করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউনহো, জাইমিন ওরা ঘুমোচ্ছিল এবং সেওনজাই সে সজাগ আছে। সে হান দং-হার সাথে কিছুক্ষণ আগে হওয়া কথাগুলো চিন্তা করছিল। দেখা যায় যে সেখানে সে বলে যে অলমোস্ট ১ মাস হয়ে গেছে। তখন হান দং-হা বলে, "ঠিক বলেছো এবং আমি কখনোই ভাবিনি যে এরকমটা হয়ে যাবে।" তখন সেওনজাই বলে, "কিরকম?" তখন দেখা যায় যে হান দং-হা বলে, "এটা অনেক ভালো ছিল এবং তোমাদের পেয়েছি আমি অনেক খুশি। আমি তোমাদের কখনোই ভুলব না।" তখন দেখা যায় যে সে আরো বলে, "অলসো আমি জিওনকে পছন্দ করি।" এই কথা শুনে দেখা যায় সেওনজাইয়ের মুখটা অন্ধকার হয়ে যায় এবং তখন হান দং-হা আরো বলে, "আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং তুমি অনেক কুল। আমি জানি না আমি তোমার অপোনেন্ট হওয়ার যোগ্য কিনা, কিন্তু তারপরেও আমি এটা করতে চাই।" তখন সেওনজাই বলে যে, "তুমি এটা করতে চাও তাহলে তুমি এটা আমাকে কেন বলছো?" তখন দেখা যায় যে হান দং-হা বলে, "আমার মনে হলো যে এটা তোমাকে বলা উচিত। এজন্যই আমি তোমাকে বললাম।" এরপর সেওনজাই আবার বর্তমানে ফিরে আসে এবং সে শোয়া থেকে উঠে বসে এবং সে তার জ্যাকেট পরে নিচে বের হয় এবং তখনই দেখতে পায় যে লিজুন তার জুতো পরছিল এবং জুতোর ফিতা বাঁধছিল। তখন সে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে, "তুমি কোথায় যাচ্ছ?" তখন লিজুন বলে যে হান দং-হা অনেকক্ষণ হয়ে গেল ফিরছে না, এজন্য আমি ওর কাছেই যাচ্ছি। তখন দেখা যায় যে সেওনজাই বলে, "ও চলে আসবে, তোমার তো চিন্তা করার দরকার নেই।" তখন দেখা যায় যে লিজুন উঠে দাঁড়ায় এবং বলে, "এখন অন্ধকার হয়ে গেছে, যদি তার কিছু হয়ে যায়?" সে আরো বলে যে, "তুমি গিয়ে ঘুমাও।" এই কথা বলে সে চলে যেতে নেয়। তখন দেখা যায় যে সেওনজাই বলে, "আমি তোমাকে না করেছি যেতে।" তখন দেখা যায় যে সে আবার পিছনে ফেরে এবং তখন সেওনজাই বলে যে, "আমি তোমাকে বলেছিলাম না যে আমরা মানুষের সাথে কোনো রিলেশনে যেতে পারবো না?" তখন দেখা যায় লিজন বলে, "আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তুমি আমার উপর চিন্তিত, কিন্তু সেটা কেন? অ্যাজ এ ফ্রেন্ড? অর" এই কথা বলার পর লিজন আবার বলে যে, "আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু একজন ফ্রেন্ড হিসাবে।" তখন দেখা যায় যে সে আরো বলে, "আর এই কথাটা তুমি নিজেও জানো।" এই কথা বলে দেখা যায় যে সে ওখান থেকে চলে যায়। আর সেওনজাই সে চুপ করে থাকে। এরপর সে পূর্বের আবার দংহার কথাগুলো ভাবতে থাকে। দংহা বলেছিল যে, "আমি মনে করি লিজুন হায়ুং আমাদের ভেতরে একটা দেয়াল তুলে দিয়েছে এবং আমি জানতে চাই যে দেয়ালের ওপাশে ঠিক কি আছে।" তখন সেনজাই বলেছিল যে, "সেটা তুমি মানতে পারবে না।" এরপর আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় যে লিজুন হান দংহার কাছে যায় এবং গিয়ে দেখে সে আগুনের পাশে বসে আছে। সেও গিয়ে ওর পাশে বসে এবং ওকে দেখে তখন হান দংহা বলে যে, "হায়ুং, আপনি বাইরে বেরিয়ে এলেন কেন?" তখন দেখা যায় যে লিজুন হাসে, কিছুই বলে না। তারপর হান দংহা তাকে মিষ্টি আলু স্বাদে বলে যে, "খাবেন?" তখন লিজুন বলে, "তোমার এখনো খাওয়ার মতো পরিস্থিতি আছে?" তখন হান দংহা বলে যে, "এখানে মার্শমেলোও আছে।" এই কথা শুনে দেখা যায় ওরা দুজনেই হাসে। হান দংহা তখন বলে যে, "হায়ুন, আমি একটা বিষয় নিয়ে খুবই কিউরিয়াস।" তখন দেখা যায় যে লিজুন ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তখন হান দংহা বলে, "প্লিজ আমাকে অনেস্টলি বলবেন।" তখন লিজুন বলে, "কি?" হান দংহা তখন বলে যে, "হায়ুন, আপনি সমুদ্র দেখতে এসেছেন আমার কারণে, তাই না?" তখন লিজুন বলে যে, "নিজেকে এত সেলফ কনসিয়াস ভাবা বন্ধ করো।" তখন দেখা যায় যে হান দংহা বলে যে, "আমি আপনাকে অনেস্ট হতে বলেছি এবং আমি সবসময় অনেস্ট ছিলাম।" এই কথা শুনে দেখা যায় যে সে কিছুই বলে না। হান দংহা আবার বলে যে, "আমি ভেবেছিলাম যে আপনি অন্ততপক্ষে আমার সাথে অনেস্ট হয়ে কথা বলবেন।" এবং তখন দেখা যায় হান দংহা আরো বলে, "আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, কারণ আমি আমার ইমোশন লুকোতে একদমই অপারগ।" তখন দেখা যায় যে লিজন হাসে। হান দংহা তখন বলে, "আপনি হাসছেন কেন?" এই কথা শুনে লিজন দেখা যায় যে ওর নাকের উপর থেকে একটু কালি মুছে দেয় এবং ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়।
এবং হঠাৎ করেই ওকে কিস করা শুরু করে। একটু পর দুজনে থেমে যায়। হানদংহা অবাক দৃষ্টিতে লিজুনের দিকে তাকায়। লিজুন তখন বলে, তুমি আমাকে অনেস্ট হতে বলেছিলে, এই জন্যই আমি অনেস্ট হলাম। এই কথা শুনে হানদংহা আবারও লিজুনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন করতে যাচ্ছি কেবিএল সিরিজ মাই সিক্রেট ভ্যাম্পায়ারের এপিসোড 7 এবং 8। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে হানদংহা লিজুনের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। তখন দেখা যায় সে মাথাটা তোলে এবং বলে যে, হায়ুং, আপনি কি ভাবছেন? তখন দেখা যায় যে সে আরো বলে যে, আচ্ছা, একটু আগেই তো আপনি আর আমি একজন আরেকজনের মনের কথা বললাম। তখন দেখা যায় যে লিজুন বলে, আমি ভাবছি আমি যদি তোমার কোনো ক্ষতি করে দেই। তখন দেখা যায় যে হানদংহা বলে, আমরা সবেমাত্র ডেটিং শুরু করলাম আর এখন আপনি এসব কথা ভাবছেন? তখন লিজন বলে, আমরা দুজন অন্যরকম এবং আলাদা। হানদংহা তখন বলে, কেউই কারো মতো না, সকলেই আলাদা। যদি কারোর সাথে কারোর দেখা হয় এবং তারা খুনসুটিতে মাতে, তাহলে এটা ভালোবাসারই একটা অংশ ধরে নেবেন। এবং সে আরো বলে যে, আপনি এটা নিয়ে এত বেশি চিন্তা করবেন না। তখন দেখা যায় লিজন কিছুই বলে না। আর সে আরো বলে যে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে শুধু ভালোবেসেই যাও, আর কিছু ভাবতে হবে না। এই কথা বলে হানদংহা লিজনের হাতটা ধরে এবং বলে যে, হায়ুং, আপনার কি হয়েছে? আপনার হাত এত ঠান্ডা কেন? তখন দেখা যায় যে সে লিজনের হাতটা গরম করার চেষ্টা করে। তখন লিজন ওর দিকে তাকায় আর বলে যে, তুমি এরকমটা করো না। তখন হানদংহা হাসে আর বলে, কেন? আপনার ভেতরের ভিতরে কি বাটারফ্লাই দৌড়াদৌড়ি করছে? এই কথা শুনে দেখা যায় যে লিজুন হেসে ফেলে। তখন হানদংহা আবার বলে যে, হায়ুং, আমার সাথে কি আপনি তারা দেখতে চান? তখন দেখা যায় লিজুন কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা দুজনে রাস্তা ধরে হাঁটছে। তখন দেখা যায় যে লিজুন জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি এখান থেকে বের হয়ে কোথায় গিয়ে উঠবে? তখন দেখা যায় যে হানদংহা বলে, আমি হয়তো ডর্মে উঠবো এবং তারপর আমার কলেজের যখন ব্রেক চলবে, সামার ব্রেক, তখন আমি ঘুরতে যেতে চাই। তখন লিজন বলে যে, তুমি কোথায় ঘুরতে যাবে? তখন হানদংহা বলে, আমি আর বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। কলেজ শুরু করার পরে আমি ভেবেছিলাম যে ছুটিতে আমি বিদেশে যাব সমস্ত ব্যাকপ্যাক নিয়ে। তখন সে লিজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা হায়ু, চলেন না আমরা একসাথে যাই, আপনি কি যাবেন আমার সাথে? তখন দেখা যায় লিজুন দাঁড়ায় আর বলে যে, আমি বিদেশে যেতে পারবো না। তখন দেখা যায় হানদংহা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন আপনি যেতে পারবেন না? আপনি কি কোনো ক্রাইম করেছেন? এই কথা শুনে দেখা যায় যে লিজুন হেসে ফেলে এবং বলে যে, তুমি কি সব চিন্তা ভাবনা করছো? এই কথা বলে দেখা যায় যে ওর জ্যাকেটের টুপিটা ওর মাথার উপরে উঠিয়ে দেয় এবং বলে যে, এরকম কিছুই না। তারপরে দেখা যায় যে হানদংহা ওর পকেটে কিছু একটা খুঁজতে থাকে এবং সেটা দেখে লিজুন বলে, কি হয়েছে? তখন হানদংহা বলে যে, আমার ব্রেসলেট, এটাও আমি খুঁজে পাচ্ছি না। তখন দেখা যায় যে লিজন বলে, কিসের ব্রেসলেট? তখন হানদংহা বলে, আমি আপনার কথা ভেবে ওই ব্রেসলেটটা কিনেছিলাম এবং আপনাকে দেবে ভেবেছিলাম, কিন্তু এখন সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা বলে দেখা যায় চারপাশে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক জায়গাটা দেখতে পায়, কিন্তু সেটা তুলতে গিয়ে দেখা যায় যে হানদংহা পড়ে যায় এবং পুরনো একটা লোহার উপর আর হাত পড়ে, যার কারণে ওর হাতটা কেটে যায়। এবং সেটা দেখে লিজন দৌড়ে ওর কাছে যায় এবং বলে যে, তুমি কি ঠিক আছো? কিন্তু দেখা যায় ওর হাত থেকে রক্ত বের হচ্ছিল। আর ওর পুরনো লোহাটা দেখে তখন লিজন ভাবে যে এটা ওর জন্য ক্ষতিকর হবে। তাই সে রক্তটা চুষে ওখানে ফেলে দেয়। কিন্তু দেখা যায় যে রক্তের ঘ্রাণে লিজনের আসল চেহারাটা বেরিয়ে আসে এবং সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবং হঠাৎ করেই সে দেখা যায় যে হানদংহার হাত থেকে রক্ত খাওয়া শুরু করে। আর এই দৃশ্য দেখে হানদংহা ভয় পেয়ে যায়। হানদংহা তখন বলে যে, হায়ুং, আমি অনেক ব্যথা পাচ্ছি। তখনই দেখা যায় যে লিজুন ওর মাথা তুলে তাকায় এবং দেখা যায় হানদংহা ওর চোখের রং দেখতে পায় যে পরিবর্তন হয়ে গেছে এবং ও অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় লিজুন ওকে রাস্তার সাথে চেপে ধরে এবং তখন হানদংহা ভয় পেয়ে বলে যে, হায়ুং, কি হচ্ছে? আপনি আপনার সেন্সে ফিরে আসুন। এবং সে আরো বলে যে, হায়ুং, এটা আমি হানদংহা। কিন্তু দেখা যায় লিজুনের কোনো কথাই সে বুঝতে পারে না। সে ওর ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই ওর নাম ধরে ডেকে ওঠে হানদংহা এবং দেখা যায় যে লিজুন থেমে যায়। তখন দেখা যায় ওর থেকে সে উঠে বসে এবং হাত দিয়ে নিজের মুখের রক্তটা মুছে ফেলে। তখনই দেখা যায় যে হানদংহার মনে পড়ে লিজুনের একটু আগে বলার কথা যে, আমার ভয় হচ্ছে যে আমি মনে হয় তোমার ক্ষতি করে দেব। এবং সে আরো বলে যে, আমরা দুজন আলাদা, আমরা একরকম না। এই কথাগুলো তার মনে পড়ে। সে আবার বর্তমানে ফিরে আসে এবং শুনতে পায়
ইনহো, জাইমিন এবং সেউনজাই ওদের নাম ধরে ডাকছে এবং ওদেরকে খোঁজাখুঁজি করছে। তখন দেখা যায় ইউনহো সেউনজাইকে বলে, তুমি কি সত্যি শুনেছিলে যে এখানে ওরা আছে? তখন দেখা যায় সেউনজাই বলে, হ্যাঁ আমি এখানে কিছুর একটা শব্দ পেয়েছি। তখনই দেখা যায় যে সেউনজাই কিছু একটা সেন্স করে এবং সে বলে, এটা তো ব্লাডের গন্ধ পাচ্ছি আমি, এবং ওরা আশেপাশেই সম্ভবত কোথাও আছে। এরপর আমরা দেখতে পাই যে ওখানে লিজুন আর হানদংহাকে, লিজুন হানদংহাকে ছেড়ে চলে যায় এবং হাঁটতে থাকে। তখন দেখা যায় হানদংহা পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে এবং বলে, হায়ুম আপনি যাবেন না। তখনই দেখা যায় লিজুন ওর হাতটা ছাড়িয়ে নেয় এবং ওর দিকে ফেরে এবং বলে, তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার সাথে থাকলে সেটা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে তোমার জন্য? তখন হানদংহা বলে, আমি সেটা ডিসাইড করবো যে ডেঞ্জারাস কিনা। তখন লিজুন আবার বলে, তুমি একটু আগে অল্পের জন্য বেঁচে গেছো। তখন দেখা যায় হানদংহা বলে, আমি এখনো মরে যাইনি এবং আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে পছন্দ করেন। তখন লিজুন রেগে যায় এবং বলে যে, কি বলছো তুমি এসব? হানদংহা তখন বলে যে, আপনি এখন এক্সপ্লেইন করেন যে একটু আগে কি হয়েছিল। তখন লিজুন একটু ভাবে আর বলে যে, তুমি আমাকে তোমার রক্তপান করতে দেখেছো তাই না? তাহলে তুমি আমাকে আবার কি এক্সপ্লেইন করতে বলছো? তখনই দেখা যায় যে হানদংহার চোখে পানি চলে আসে এবং সে বলে যে, হায়ুন তারপর আমি আপনাকে পছন্দ করি। এবং তখন লিজুন বলে যে, আমি এই জন্যই তোমার এখানে যে তুমি মুভ ইন করেছো সেটার পক্ষে ছিলাম না। তখন দেখা যায় হানদংহা বলে, আপনি এই জন্য আমাকে আসতে দিতে চাননি যাতে আপনি কষ্ট না পান। আপনি আপনার যে এই ট্রু সেলফ এটা যে রিভিল হয়ে যাবে এটার ভয় পাননি। আপনি ভয় পেয়েছেন এটার যে আমি আপনাকে ছেড়ে চলে যাব এবং আপনি কষ্ট পাবেন। আপনি এটার ভয় পেয়েছেন, তাই না? তখন দেখা যায় ওদের দুজনের চোখেই পানি চলে আসে। হানদাংহা তখন বলে যে, যদি তাও হয় তাও আমি আপনাকে এখনো পছন্দ করি এবং আমি এটার জন্য কি করতে পারি? লিজন তখন ওর দিকে তাকায় আর বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। এই কথা বলে লিজন ওখান থেকে চলে যায় আর হানদাংহা অশ্রুসিক্ত চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওদের বাসার দৃশ্য, যেখানে দেখা যায় যে জাইমিন সে সোফায় বসে আছে এবং ইউনহো সে ব্যায়াম করছিল এবং এক পর্যায়ে জাইমিন বলে যে, অনেক হয়েছে, এবার তুমি থামো, আর কত করবে? তখন দেখা যায় যে ইউনহো ওটা রেখে দেয় এবং জাইমিন বলে, তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো ওয়ার্কআউট করার জন্য নাকি অন্য কিছু? তখন দেখা যায় যে ইউনহো ওটা রেখে সে সোফার নিচে মেঝেতে বসে এবং জাইমিন তখন বলে, আচ্ছা আমাদের বাসাটা কি সবসময় এরকম চুপচাপ ছিল? তখন ইউনহো বলে, ঠিক বলেছো, হানদংহা যখন ছিল তখন এটা অনেক বেশি লিভলি ছিল। জাইমিন তখন জিজ্ঞাসা করে, আচ্ছা লিজুন কি করছে? তখন দেখা যায় ইউনহো বলে সে তার রুমের ভেতরই আছে এবং জাইমিন আরো বলে যে সেউনজাই? তখন ইউনো বলে, সে তো কয়েকদিন ধরে বাসায় ফিরছে না। তখন দেখা যায় যে জাইমিন আবার বলে, আচ্ছা তোমার কি মনে হয় যে হানতংহা এখন কি করছে? তখন দেখা যায় যে ইউনহো ওর দিকে ফেরে এবং বলে, সে মনে হয় আমাদের উপর অনেক রাগ। তখনই দেখা যায় যে পূর্বের কাহিনী এবং সেখানে দেখা যায় হানদংহা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তিনজন ওরা পৌঁছায় ওখানে এবং ওর হাত কাটা দেখে সেউনজাই তখন বলে যে, কি হয়েছে তোমার এখানে? তুমি ঠিক আছো? তখন হানদংহা বলে যে, তার মানে তোমরাও ভ্যাম্পায়ার? এবং এই কথা শুনে ওরা তিনজনই অবাক হয়ে যায়। তখন দেখা যায় যে হানদংহা আবার বলে যে, আমি তোমাদের সবাইকে আমার ফ্যামিলি মনে করছিলাম এবং আমার মনে আমি ভুল ভেবেছিলাম। এবং সে আরো বলে, তোমরা আমাকে তোমাদের এখানে থাকতে দিয়েছো, তার মানে আমার রক্ত দরকার ছিল তাই তো? এই জন্যই তো? তখনই দেখা যায় যে ওরা তিনজন চুপ করে থাকে, কেউ আর কোনো কথা বলে না। এই কথা বলে হানতংহা ওখান থেকে হেঁটে চলে যায়। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই আবার বর্তমানের, এবং সেখানে দেখা যায় ইউনহো বলে যে, শুরু থেকেই আমার এই ভাবনাগুলো ভাবা উচিত ছিল না এবং আমার কখনো ইন্টেনশন ছিল না তার রক্ত পান করার। তখন জাইমিন বলে যে, কেন? তুমি সত্যি কি এটা ভেবেছিলে? তখন ইউনহো বলে, হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে যে ওর রক্ত পান করলে আমি অ্যাডিক্টেড হয়ে যেতে পারি এবং আমার ভয় ছিল যে তুমি যদি ওর রক্ত পান করো আর অ্যাডিক্টেড হয়ে যাও তুমি সর্বক্ষণ ওকে ফলো করবে। এইজন্যই আমি ওর রক্ত পান করতে চাইনি। তখন জাইমিন বলে যে, তুমি কি সত্যি কথা বলছো? তখন ইউনহো বলে, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তখন জাইমিন বলে যে, আমি কাকে পছন্দ করলাম? তখন দেখা যায় যে ইউনহো সেটা পুরোপুরি শুনতে পায় না এবং বলে যে, তুমি কি বললে? তখন জাইমিন বলে, কই কিছুই বলিনি। তখনই দেখা যায় যে ইউনহো আবার বলে যে, আমি হানদংহার বানানো ওই টোস্টটা অনেক মিস করছি। এটা মানুষের খাবার। কিন্তু তারপরও এটা এত সুস্বাদু কি করে হতে পারে? এই কথা বলে দেখা যায় যে ওর মন খারাপ হয়ে যায়। তখনই জাইমিন সোফা থেকে উঠে বসে ওর কাছে নিচে নেমে বসে এবং ওর ঘাড়ে হাত দেয়। আর ইউনহো জাইমিনের ঘাড়ের উপর মাথাটা দিয়ে শুয়ে থাকে এবং জাইমিন
ওর মাথায় আর ঘাড়ে হাত বুলাতে থাকে। আর অপরদিকে দেখা যায় যে লিজুন ওর রুমের ভেতর খাটের উপর শোয়া এবং সে এপাশ-ওপাশ করছে। আর গতকাল রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো সে মনে করছে যে হানদংহাকে সে কি বলেছিল এবং হানদংহা তাকে কি বলেছে, এইসব কথা বলছে। তার অনেক কষ্ট হচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা বারে সেওনজাই চুপচাপ বসে আছে এবং একটু পরেই ওখানে লি অখি আসে এবং বলে, "আমি অনেক বিজি। তুমি আমাকে কেন কল করেছো?" তখন দেখা যায় যে ওর কথা শুনে সেওনজাই সে শোয়া থেকে উঠে বসে এবং বলে যে, "আসলে তোমাকে আমি মিস করছিলাম। অনেকদিন দেখা হয়নি তো এইজন্য।" তখন দেখা যায় যে অখি বসতে বলে, "আচ্ছা তুমি কি অসুস্থ?" তখন দেখা যায় যে সেওনজাই কিছু বলে না এবং তখনই দেখা যায় যে অখি তার ব্যাগ থেকে একটা সাপ্লিমেন্টের বক্স বের করে এবং সেটা সেওনজাইয়ের কাছে দেয় এবং, "দেখো এটা আমার নতুন আবিষ্কার।" তখনই দেখা যায় যে সেওনজাই ওটা হাতে নেয় এবং বলে, "আচ্ছা এটা খেলে কি আর আমাদেরকে মানুষের রক্ত খেতে হবে না?" তখন দেখা যায় লি অখি বলে, "আসলে ব্লাডের যে রিপ্লেসমেন্ট সেটা এই পৃথিবীতে এখন হয়নি। আমরা শুধু এটাকে তোমার পরিবর্তন করতে পারি, ডেভেলপ করতে পারি দিনের পর দিন।" তখনই দেখা যায় ওখান থেকে একটু খায় সেওনজাই এবং বলে, "আচ্ছা আমি তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা কি তুমি এনেছো?" তখনই লি অখি বলে যে, "হ্যাঁ, আমি এনেছি।" এই কথা বলে সে তার ব্যাগের ভেতর থেকে একটা কাগজ বের করে এবং সেটা সেওনজাইয়ের হাতে দেয়। সেওনজাই সেটা হাতে নিয়ে দেখে। লি অখি তখন জিজ্ঞাসা করে যে, "এটা দিয়ে তুমি কি করবে?" তখন সেওনজাই বলে যে, "কারো একটা এটা খুব বেশি দরকার।" তখন দেখা যায় যে লি অখি ওকে বলে, "আচ্ছা তুমি কি ঠিক আছো?" সেওনজাই তখন বলে, "একদমই না।" অভি তখন বলে, "তাহলে তুমি এটা কেন করছো?" তখন সেওনজাই বলে যে, "কেউ আমাকে একজন বলেছিল যে আমি খুব ভালো মানুষ।" তখনই আমরা পেছনের একটা ঘটনা দেখতে পাই যেখানে হানদংহা বলেছিল সেওনজাইকে যে, "তুমি আসলে অনেক ভালো মানুষ।" তখন দেখা যায় যে সেওনজাই বলেছিল, "সত্যিই কি তাই?" তখন হানদংহা হেসে বলেছিল, "হ্যাঁ, সেটাই।" এরপর আমরা আবার বাস্তবে ফিরে আসি। তখন সেওনজাই বলে যে, "আমার জীবনে কখনো কেউ আমাকে এভাবে বলেনি যে আমি ভালো মানুষ। তাই আমি এবার ভালো মানুষের মতো এই কাজটা করতে চাই।" এই কথা বলে দেখা যায় যে ওর মুখটা অন্ধকার হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিজুন একা ছাদে বসে আছে, আকাশের দিকে তাকায় এবং বলে যে, "আজকে একটাও তারা নেই কেন আকাশে?" তখনই দেখা যায় সেখানে সেওনজাই পৌঁছায় এবং সেও আকাশের দিকে তাকায় আর বলে যে, "তুমি কি দেখছো আকাশের দিকে?" তখনই দেখা যায় লিজন ওর দিকে তাকায় এবং বলে, "তুমি কোথায় গিয়েছিলে এবং কোথায় থাকো আজকাল তুমি?" তখন দেখা যায় সেওনজাই বলে, "তুমি কি আমাকে নিয়ে চিন্তিত? আমার মনে হয় আরো কয়েকটি দিন আমি ডিসেম্বরে গেলে ভালো হতো। তুমি আর বেশি চিন্তা করতে।" এই কথা বলতে সে চেয়ারে বসে। তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "আমার যদি এরকম ব্রেকআপ হতো তাহলে আমি কয়েকদিনের জন্য এরকম লুকিয়ে থাকতাম।" তখনই দেখা যায় লিজন বলে যে, "তুমি কি আমার কথা বলছো?" তখন সেওনজাই বলে, "তাহলে কি আশেপাশে কি অন্য কেউ আছে?" তখন লিজন বলে যে, "আচ্ছা, সরি।" তখনই দেখা যায় সেওনজাই ওকে বলে যে, "তুমি রিগ্রেট ফিল করছো, তাই না? যে হানদংহাকে তুমি সেদিন ধরে রাখোনি, যেতে দিয়েছো?" লিজন তখন বলে যে, "না, আমি যা করেছি একদমই ঠিক কাজ করেছি।" সেওনজাই তখন বলে যে, "তাহলে?" লিজন তখন বলে যে, "আমি শেষ পর্যন্তও তাকে মিথ্যা কথা বলে গেছি এবং আমার সত্যিটা আমি তাকে বলতে পারিনি, যেখানে সে সবসময় তার সত্যিটা আমাকে দেখিয়েছে এবং বলেছে।" তখনই দেখা যায় যে সেওনজাই ওই টেবিলের উপর একটু ঝোঁকে এবং বলে যে, "মানুষ একটা গেমস খেলে, ট্রুথ এবং ডেয়ার। এটা শুধু একটা গেমস, এটা নামের গেমস। মূলত হলো সত্য কথাটা বের করা। তাহলে তুমি আগে বলবে নাকি আমি আগে?" তখন লিজন ওর দিকে তাকায় আর বলে যে, "তুমিই প্রথমে বলো।" তখন দেখা যায় সেওনজাই বলে যে, "আমি ভেবে নিয়েছি যে আমি গিভ আপ করে দেব।" এবং সে আরো বলে যে, "আমি বুঝলাম যে তুমি আমাকে ডিজার্ভ করো না।" এই কথা শুনে লিজন হেসে ফেলে। তখন দেখা যায় সেওনজাই আবার বলে যে, "এবার তোমার পালা।" তখন দেখা যায় যে লিজন বলে যে, "আমি তাকে মিস করছি।" এই কথা শুনে দেখা যায় যে শত হলেও সেওনজাইর একটু খারাপ লাগে। সে তখন ওই কাগজটা বের করে টেবিলের উপর রাখে এবং বলে, "তাহলে তাকে নিয়ে আসো গিয়ে।" এই কথা শুনে দেখা যায় লিজন ওর দিকে তাকায় এবং এরপর কাগজটা হাতে নেয়। আর কাগজটা হাতে নিয়ে তখন ও ওই ঠিকানাটা দেখতে পায় যেখানে হানদংহার গ্রামের যে ঠিকানা সেটা লেখা ছিল। এই দেখে লিজনের মনটা একটু ভালো হয়ে যায়। তখন সে সেওনজাইয়ের দিকে তাকায় এবং তাকে থ্যাঙ্কস বলে। সেওনজাই তখন হেসে বলে যে, "তুমি আমাকে ছাড়া কিই বা করতে পারো?"
এই কথা শুনে লিজুন আর সেওনজাই দুজনেই হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হানদংহা তার গ্রামের বাড়িতে এসেছে এবং সে তার গ্রামের বাড়ির উঠোনে পাতা মাচার ওপর শুয়ে আছে হাত পা ছড়িয়ে, এবং এরপর আমরা দেখতে পাই সে তার আঙিনা থেকে কিছু রসুনের কোয়া নেয় এবং সেগুলো জাল করে, এরপর তার ভেতর স্টিকি রাইস দিয়ে সেগুলো রান্না করে এবং খেতে খেতে বলে যে এটা অনেক ভালো আসলে খেতে। তখনই তার মনে পড়ে ইয়নহো আর জাইমিনের কথা, যে তারা বলেছিল যে তুমি কি গার্লিক খাও, তোমার আইসাইট কি ভালো। এরপর আবার মনে পড়ে সেওনজাইয়ের বলা কথাটা যে লিজুন সে গার্লিক খেতে পারবে না। এরপর দেখা যায় যে তার চোখ পড়ে তার ফোনটার দিকে, কারণ ফোনটা বাজতেছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই লিজুন হানদংহার গ্রামের বাড়ির কাছাকাছি চলে যায় এবং রাস্তা চিনে চিনে সে হানদংহার বাড়িতে পৌঁছায়। সে এসে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কারো সাড়া শব্দ না পেয়ে সে দরজাটা খুলে ভেতরে ঢোকে এবং আশপাশটা ভালোভাবে দেখতে থাকে। তারপর হঠাৎ করেই তার চোখ পড়ে একটা ছবির উপর, যেটা সে আর হানদংহা তুলেছিল। লিজুন হানদংহার সাথে কাটানো বেশ কিছু মোমেন্টের কথা মনে করতে থাকে এবং সেই দিনের কথাও, যেদিন তারা আলাদা হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই লিজন রাস্তায় বেরিয়ে আসে এবং হানদংগাকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় হানদংগা ওকে ডাকে যে জুন হাইয়ুং। তখন ওকে দেখতে পেয়ে লিজন একদম খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি গিয়ে সে হানদংগাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি তোমাকে অনেক মিস করছি দংহা। আর এই কথা শুনে দেখা যায় যে হানদংহা একদম ফ্রিজ হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজুন ওদের বাসায় বসে আছে এবং সে কিভাবে ঠিক বসবে সেটা বুঝতে পারছিল না। তখনই দেখা যায় হানদংহা তাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে এবং বলে যে তুমি কি শুধু এগুলো পরেই চলে এসেছো। তখন লিজুন বলে আসলে আমি তাড়াহুড়োয় ছিলাম এবং এই জার্নি পথটা যে এত লম্বা হবে সেটা আমি বুঝতে পারিনি। তখনই দেখা যায় যে লিজুন জিজ্ঞাসা করে আচ্ছা, তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি কি ভেবেছিলে। তখন হানদংহা বলে আমি ভেবেছিলাম যে সিটি হলের ভেতর কতগুলো ভ্যাম্পায়ার বাস করে, আমি তাদেরকে এক্সপোজ করে দেবো এবং পুলিশের কাছে বলে দেবো। এই কথা শুনে দেখা যায় লিজুনের একদম হ্যাং হয়ে যায় এবং সে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকায়। তখন হানদংহা বলে আমি শুধু মজা করছিলাম, এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। এরপরে দেখা যায় যে লিজুন ওই ট্রেটা একপাশে সরিয়ে রাখে এবং তার বিছানা ঠিক করতে নেয়। তখনই হানদংহা বলে যে তুমি কি করছো। লিজুন তখন বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি ফ্লোরে ঘুমাতে অভ্যস্ত না, তাই আমি ফ্লোরে ঘুমাবো, তুমি উপরে ঘুমাও। তখন হানদংহা বলে যে তুমি আমার উপর এতটা সদয় কখনোই ছিলে না। এই কথা শুনে দেখা যায় লিজন একটু হাসে। এরপরে আমরা দেখতে পাই হানদংহা বলে যে ওর হাত ধরে যে হাইয়ুক চল, তার থেকে বরং আমরা একসাথে ঘুমাই, আর এটা তো আমাদের নতুন না তাই না, আমরা আগেও তো এরকম ঘুমিয়েছি। এই কথা শুনে দেখা যায় লিজন কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই হানদংহা বিছানায় বসে আছে এবং লিজন অলে টাঙানো একটা ছবির দিকে নির্দেশ করে যে আচ্ছা এই ছবিটা কখনকার। তখন হানদংহা বলে এটা আমার জন্মদিনের। তখন দেখা যায় লিজন বলে তাহলে তুমি কান্না করছো কেন। তখন দেখা যায় যে হানদংহা বলে যে আমার বয়সী কোনো বাচ্চারাই ছিল না এবং যারা আমার জন্মদিন অ্যাটেন্ড করেছিল তারা সকলেই বয়স্ক লোক ছিল। এই কথা শুনে লিজুন বলে আমি যখন ছোট ছিলাম তখন আমিও অনেক কান্না করতাম। তখন হানদংহা বলে যে কেন। তখন লিজুন বলে যে আমি ব্লাড পান করতে চাইতাম না, এই জন্যই আমি অনেক কান্না করতাম। তখন দেখা যায় যে হানদংহা বলে এটাও কি সত্যি। তখন লিজুন বলে আমি জানতামই না যে আমি একজন ভ্যাম্পায়ার। তখন দেখা যায় যে হানদংহা বলে সত্যি কি তাই। তখনই দেখা যায় লিজন বলে যে গডফাদার যখন আমাকে পেয়েছিল তখন আমি অনেক বেশি সিক ছিলাম এবং আমাকে বাঁচানোর জন্য গডফাদার তখন আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। হানদংহা তখন বলে ও। তখন লিজন আবার বলে সেদিন আমি ভয় পেয়েছিলাম যে তোমার ওই কাটা দাগটা মনে হয় ইনফেকশন হবে, এই জন্য আমি পয়জনের যে ব্লাড গুলো ছিল সেগুলো আমি বের করতে চেয়েছিলাম। এই কথা শুনে হানদংহা বলে যে হায়ুং আপনি কি টায়ার্ড। তখন দেখা যায় লিজন বলে না। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা দুজন বাহিরে এসে মাচার উপর বিছানা পেতে শুয়েছে এবং তখন হানদংহা বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি ওই আকাশের দিকে তাকিয়ে থাকতাম এবং ওই তারাগুলো দেখতাম। তখন দেখা যায় যে লিজন একটা তারা পয়েন্ট করে এবং বলে আচ্ছা ওটা কি তারা। তখন দেখা যায় যে হানদংহা বলে আমি গ্রামে বাস করি বলে কি আমি এগুলো প্রফেসর নাকি। এই কথা শুনে লিজন হেসে ফেলে এবং লিজন তখন দু হাত আকাশের দিকে বাড়িয়ে ক্যাপচার করার স্টাইল করে এবং ওর হাতে তখন সেই ব্রেসলেটটা দেখে হানদংহা অবাক হয়ে যায় এবং বলে যে আপনি এটা কোথায় পেলেন। তখনই দেখা যায় লিজুন বলে যে এটার মালিক এটাকে খুঁজে পেয়েছে। তখন হানদংহা খেয়াল করে যে লিজুনের হাতে কিছু একটা র্যাশ পড়ে গেছে। তখন সে ওটা দেখে এবং বলে যে আচ্ছা আপনার হাতে ওটা কি হয়েছে।
তখন লিজন বলে, "আসলে মেটাল আমাকে খুব একটা সুইট করে না।" তখন দেখা যায় যে হানদঙা বলে, "তাহলে এখনই খুলে ফেলেন।" এই কথা বলে সে খুলতে নেবে, তখনই লিজন বাধা দেয় এবং বলে, "না থাক, এটা খুলতে হবে না।" এই কথা বলার পর দেখা যায় হানদংহা জোরাজুরি করতে থাকে লিজনের সাথে এবং ওর হাত থেকে ওটা খুলতে চায়। কিন্তু দেখা যায় সেই ফাঁকে লিজন ওর গালে একটা ছোট্ট করে কিস করে দেয়। আর এই ঘটনায় দেখা যায় যে হানদংহা একদম অবাক হয়ে যায়। হানদংহা উঠে বসে এবং ওর সাথে সাথে লিজনও উঠে বসে। এরপর দেখা যায় যে দুজন দুজনের দিকে তাকায়। তখন লিজুন বলে, "আসলে টু বি অনেস্ট আমি ওই দিনের জন্য খুবই রিগ্রেট ফিল করছি যে আমি তোমাকে ওভাবে যেতে দিয়েছিলাম।" সে আরো বলে যে, "আসলে আমি ভয় পাচ্ছিলাম যদি আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি আমাকে বলেছিলে তোমার সাথে একদম অনেস্ট হওয়ার জন্য। এইজন্যই আমি তোমার সাথে অনেস্ট হয়ে আজকে অনেক সাহস নিয়ে তোমার কাছে এসেছি তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য।" এই কথা শুনে দেখা যায় হানদংহা কিছুই বলে না। লিজন তখন ওর মুখটা দুহাতে ধরে তার দিকে ফেরায় এবং বলে, "তুমি কেন কিছু বলছো না?" তখনই দেখা যায় হানদংহা ছোট্ট করে লিজনের ঠোঁটে একটা কিস করে এবং বলে, "এটাই আমার আনসার।" তখন দেখা যায় যে লিজন হাত পাতে ওর হাতে হাত রাখার জন্য। তখন হানদাংহাও ওর হাতটা ধরে এবং তখন দেখা যায় লিজন বলে, "চলো আমরা দুজনে একসাথে বাসায় ফিরে যাই।" তখন হানদাংহা বলে যে, "সত্যিই কি আমি বাসায় ফিরে যেতে পারবো?" তখন লিজন বলে, "হ্যাঁ অবশ্যই পারবে। তা সবাই তোমাকে অনেক মিস করছে আর ওটা আমাদের বাসা।" এ কথা বলার পর দেখা যায় যে হানদাংহা লিজনকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে লিজন বাসায় ফেরে এবং ওকে একা দেখে ওরা তিনজনই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং ইয়নহো তখন বলে যে, "তুমি একা?" তখন দেখা যায় যে লিজন বলে, "এই রিঅ্যাকশনের মানে কি?" তখন ইউনু বলে, "আমি তাহলে শুধুই আশা করেছিলাম যে সে ফিরে আসবে?" তখনই পিছন থেকে হানদংহা ভেতরে ঢোকে এবং বলে, "তুমি কি আশা করেছিলে আমার জন্য নাকি?" ওকে দেখে ওরা দুজনেই খুশি হয়ে যায় এবং দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে যে, "আমরা তোমাকে অনেক মিস করেছি। তুমি এত শুকিয়ে গেছো কেন? তুমি কি আমাদেরকে একটুও মিস করোনি?" তখনই দেখা যায় যে হানদংহা কিছু বলতে যাবে তখনই দেখে পেছন থেকে সেউনজাই ওকে হাই বলে এবং ও ইশারায় হাই বলে। এরপর আমরা দেখতে পাই তারা আবার সেই রেলটার্ন যে এগ্রিমেন্ট সেটাই সাইন করে এবং হানদংহা বলে যে, "সবাই আমাকে একটু দেখে শুনে রেখো।" তখনই দেখা যায় যে লিজুন বলে যে, "সবাই প্রাইভেসি মেইনটেইন করে চলো, ঠিক আছে?" তখন দেখা যায় হানদংহা বলে, "আবার আপনার সেই প্রাইভেসি ম্যাটার? কি বলতে চান আপনি?" তখন দেখা যায়, "আমি তোমার কথা বলিনি।" ওদের সবাইকে দেখিয়ে বলে যে, "ওদের কথা বলছি।" তখনই দেখা যায় জাইমিন বলে, "আমরা এতটাও খারাপ না।" ইউনহো তখন দেখা যায় যে হানদংহার ঘাড়ে মাথা রেখে বলে, "আমি হানদংহার অনেক বেশি কেয়ার করব।" তখনই দেখা যায় যে লিজুন একটু জেলাস হয় এবং ও ইউনহোকে সরিয়ে দিতে চায় হানদংহার কাছ থেকে। এই দৃশ্য দেখে তখন সেওনজাই বলে যে, "তোমাকে অনেক বেশি খুশি মনে হচ্ছে।" এই কথা শোনার পর দেখা যায় যে হানদংহা পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলে যে, "আমার অনেক ক্ষুধা লেগেছে।" এর পরের দিকে আমরা দেখতে পাই ওরা সকলেই খাবার খেতে বসে এবং দেখা যায় যে ওরা সবাই হানদংহাকে থ্যাংক ইউ বলে খাবার বানানোর জন্য এবং হানদংহা তখন বলে, "তোমরা কি আমাকে এই জন্যই এখানে নিয়ে এসেছিলে আবার ডেকে?" তখন দেখা যায় জাইমিন বলে, "তুমি যদি অন্য খাবার পছন্দ করো তাহলে আমরা তোমাকে ৩ বেলাই খাবার কিনে এনে খাওয়াবো, ঠিক আছে?" হানদংহা তখন বলে, "একদমই দরকার নেই। তার থেকে চলো খাওয়া শেষ করে আমরা বাস্কেটবল খেলতে যাই।" তখন দেখা যায় ইউনু বলে, "একদমই না, এই খেলাটা জাইমিন পছন্দ করে না।" তাহলে দেখা যায় সেওনজাই বলে, "সে এটা পছন্দ করে না কারণ সেটা খেলতে পারে না।" তখন দেখা যায় যে লিজুন সে বলে যে, "ও ঠিকই বলেছ। জাইমিন আর খেলাধুলা দুটো একদমই একসাথে যায় না।" এই কথা শুনে জাইমিন বলে, "আমি মানুষের থেকে অনেক ভালো খেলি।" এই কথা শুনে হানদংহা বলে যে, "তুমি এইমাত্র যে কথাটা বললে সেটা একদমই ঠিক না। আমি মানুষ হিসেবে এটা আমার গায়ে লেগেছে। আমরা বেট লাগি।" তখন দেখা যায় জাইমিন বলে, "আচ্ছা ঠিক আছে।" এবং কে বলে, "ইউনহো তুমি কিন্তু আমার দলে অবশ্যই থাকবে।" হানদংহা তখন বলে যে, "এইমাত্র তুমি যেটা বললে সেটা একদমই ফাউল। তুমি এটা কি করে করতে পারো?" এই কথা শুনে লিজুন তার দাড়িতে হাত রেখে হানদংহাকে বলে, "হানদংহা আমার ব্যাপারে কিছু বলো।" তখন দেখা যায় হানদংহা ওকে ইগনোর করে এবং ইউনহোকে বলে যে, "ইউনহো আমার মনে হয় আমি জার্মানি থেকে ভালো খেলি।" তখন ইউনহো বলে, "ঠিকই বলেছো। আমি এটা দেখেছি সে অনেক বাজে খেলে।" এই কথা শুনে দেখা যায় যে লিজুন আর সেওনজাই ওরা দুজনেই হেসে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউনহো আর জাইমিন কথা বলছিল। ইউনহো ওই বইটা ফেলে দেয় যেটাতে ভ্যাম্পায়ার কিভাবে রক্ত খায় সেটা লেখা ছিল। এরপরে দেখা যায় সে জাইমিনকে জিজ্ঞাসা করে, "তুমি কি এই বেটা সত্যিই খেলতে চাও?" তখন জামিন বলে, "অবশ্যই, কিন্তু তোমাকে অবশ্যই আমার টিমে খেলতে হবে।" তখন ইউনহো জামিনের মাথায় হাত দেয় এবং বলে, "আমি সবসময় তোমার টিমে আছি।" জামিন ওর হাতটা সরিয়ে দেয় এবং বলে যে, "আমার অনেক গরম লাগছে।" তখন ইউনহো বলে, "বাই দ্য ওয়ে, সেদিন তুমি ওই কথার দ্বারা কি বোঝাতে চেয়েছিলে?" তখন জামিন বলে, "কোনটা?" ইউনহো তখন বলে, "তুমি বলেছিল যে আমি এমন কেন তোমাকে পছন্দ করলাম? এই কথাটা তখন কি ছিল? কি বোঝাতে চেয়েছিলে?" তখন দেখা যায় জাইমিন বলে যে, "কই কিছুই না তো।" তখন ইউনহো আবার বলে, "তুমি কি বলতে চাইছিলে যে তুমি আমাকে পছন্দ করেছো কেন এটা?" তখন দেখা যায় জাইমিন বলে যে, "তুমি কি বলছো? এসব কিছুই না এবং আমাকে এটা ভাবতে একটু সময় দাও।" তখন দেখা যায় ইউনহো বলে,
ও তাই নাকি? তাহলে চলো আমরা চেক করি এটা। তখন দেখা যায় যে ইউনহো ওকে আস্তে, আস্তে করে একদম অলের কাছে নিয়ে যায় এবং বলে যে, "এখনই আমরা চেক করছি এটা।" এই কথা বলার পর দেখা যায় যে জাইমিন একটু ঘাবড়ে যায়। কিন্তু কিছুই বলে না। তারপর আমরা দেখতে পাই যে ইউনো ধীরে, ধীরে ওর কাছে গিয়ে ওর ঠোঁটে কিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হানদংহার ইউনিভার্সিটিতে। সে তার লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিল মনোযোগ দিয়ে। তখনই সেখানে লিজুন আসে এবং ওর পাশে বসে। ওকে একমনে বই পড়তে দেখে জিজ্ঞাসা করে, "আচ্ছা, এটা কি ইন্টারেস্টিং?" তখন দেখা যায় হানদংহা বলে, "হ্যাঁ, ইন্টারেস্টিং।" এরপর দেখা যায় লিজুন ওর গালে ছোট্ট করে একটা কিস করে। তখন বলে, "আর এটা?" তখনই দেখা যায় যে হানদংহা একটু লজ্জা পায় এবং বলে যে, "হায়ুম, এটা লাইব্রেরি।" তখন দেখা যায় যে লিজুন বলে, "তো কি হয়েছে?" তখন দেখা যায় যে হানদংহা আবার জিজ্ঞাসা করে, "তুমি কি আমাকে সত্যিই এতটা ভালোবাসো?" তখন দেখা যায় যে লিজুন বলে, "হ্যাঁ, অনেক ভালোবাসি।" তখন হানদংহা আবার জিজ্ঞাসা করে, "আচ্ছা, তুমি কখন থেকে আমাকে ভালোবাসা শুরু করেছো?" তখন দেখা যায় যে লিজুন বলে, "একদম শুরু থেকে। তোমার ভেতরে কিছু একটা ছিল যা সবসময় আমাকে তোমার দিকে টানতো। যদি আমি তোমাকে না দেখতে পেতাম তাহলে আমি somehow তোমাকে খুঁজে বেড়াতাম।" এবং এই কথা শুনে দেখা যায় যে হানদংহা অবাক হয়ে যায়। সে লিজুনের ঠোঁটে একটা কিস করে। এরপরে দেখা যায় যে তারা দুজন আবার দুজনকে কিস করা শুরু করে এবং হানদংহার হাত থেকে ওই বইটা পড়ে যায়। আর এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।